যেমনটা কি আমরা আগের এপিসোডে এসে দেখেছি, হুয়াংফু এম্পারার কিনিউকে লুয়ানজুয়ান হল মাস্টার বানাতে চায়, কিন্তু কিনিউ ছাড়াও ওই হল মাস্টার হওয়ার জন্য আরও দুজন ক্যান্ডিডেট ছিল, যারা হলো ক্যাপ্টেন ডং হু আর অন্যজন হলো মিস জু ইউ। এর জন্য ঠিক করা হয় 1 বছর পরে একটা কম্পিটিশন করানো হবে, আর যে এই কম্পিটিশনে জিতবে তাকেই নতুন লুয়ানজুয়ান হল মাস্টার বানানো হবে। এরপরে কিনিউ কাল্টিভেশন করে নিজের একটা ক্লোন তৈরি করে, যার পাওয়ার অত্যন্ত খতরনাক ছিল। দেন কিনিউ নিজের সোলের একটা ছোট্ট অংশ সেই ক্লোনের বডিতে ট্রান্সফার করে দেয়। এর ফলে এই ক্লোন আর কিনিউ দুজনের কাল্টিভেশন একে অপরের সাথে শেয়ার হতে থাকবে এবং দুজনেই ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে উঠবে। এটা কিনিউয়ের জন্য এক বড় সুবিধা হলো, এখন সে সহজেই বাইরে ঘুরতে পারবে আর এখানে বসে এই ক্লোনটা স্পেস ল বোঝার চেষ্টা করবে এবং নিজের কাল্টিভেশনকেও আরও ইমপ্রুভ করবে। এসব ভেবে কিনিউ খুশি হয়ে মনে মনে বলে, এখন আমি এই ক্লোনকে ব্যবহার করে আমার কাল্টিভেশনকে দ্বিগুণ গতিতে বাড়াতে পারবো। এরপর দেখা যায় কিনিউ বাইরে এসে তার মেনশনে বসে লিয়ান আর্টিফ্যাক্টের 3rd ফ্লোরকে আনলক করার চেষ্টা করে, কিন্তু সে এতে সফল হয় না, কারণ তার এনার্জি এখনও ডিভাইন এনার্জিতে রূপান্তরিত হয়নি। আর যতক্ষণ না পর্যন্ত তার এনার্জি ডিভাইন এনার্জিতে কনভার্ট হচ্ছে ততক্ষণ সে লিয়ান আর্টিফ্যাক্টের 3rd ফ্লোরকে আনলক করতে পারবে না। এরপর কিনিউ হল মাস্টারের প্রতিযোগিতা নিয়ে ভাবতে লাগে এবং কেয়ারটেকার ফুকে বাইরে ডেকে বলে, আসন্ন প্রতিযোগিতা 5 মাস পর হবে আর আমার কাছে এখন কোনো পার্টিসিপেন্ট নেই। আসলে সে চাচ্ছিল না সে বল এই কম্পিটিশনে লড়াই করুক, কারণ কিনিউ ভয় পাচ্ছিল কেউ যদি সে বলের স্টিম স্পিয়ার টেকনিক দেখে ফেলে তবে সেটা তার জন্য একদমই ভালো হবে না। অন্যদিকে মিস্টার কিউ সব কিছু বুঝে গিয়েছিল। সে কিনিউকে বলে, কোনো চিন্তা নেই, আপনি তো জানেন ব্ল্যাক ড্র্যাগন যে আপনার গোলাম, সেও একজন মিড লেভেলের সেলেস্টিয়াল গড, তাকে প্রতিযোগিতায় নামানো যেতে পারে। আর লো লেভেল সেলেস্টিয়াল গডদের জন্য কাকি লড়াই করতে পারবে। মিস্টার কিউয়ের এই পরামর্শ কিনিউয়ের খুব ভালো লাগে, তাই সে সঙ্গে সঙ্গে সবাইকে বাইরে ডেকে পাঠায়, যেখানে আমরা দেখতে পাই ব্ল্যাক ড্র্যাগন, কাকি আর ই গং তিনজনই বাইরে এসে উপস্থিত হয় এবং মাস্টার কিনিউকে সম্মান জানায়। তারপর কিনিউ তাংজুইয়ের কাছে তার ইনজুরি সম্পর্কে জানতে চায়। তাংজুই উত্তর দেয়, লিয়ান আর্টিফ্যাক্টের ভিতরে মাত্র 10 বছর কাল্টিভেশন করেই আমি আমার সব ক্ষত পুরোপুরি সেরে ফেলেছি। এটা শুনে কিনিউ খুশি হয় আর বলে, এটা তো ভালো হয়েছে, এখন তুমি একটা অস্ত্র বেছে নাও, আমি চাই তুমি কাল্টিভেশন করে আরও শক্তিশালী হও আর আসন্ন প্রতিযোগিতায় আমার জন্য লড়াই করো। এই কথা বলে কিনিউ 4টি হাই গ্রেড সেলেস্টিয়াল শট বের করে তাংজুইয়ের সামনে রাখে। ওই 4টি টপ গ্রেড সেলেস্টিয়াল শট দেখে তাংজুই আর বাকিরা একেবারে হতবাক হয়ে যায়। এমনকি মিস্টার কিউ নিজের মনে অবাক হয়ে বলে, এরকম কত ট্রেজার আছে কিনুয়ের কাছে যে সে 4টি টপ গ্রেড সেলেস্টিয়াল শট একসাথে বের করে দিল, যেন এগুলো তার কাছে কিছুই না। অথচ সাধারণ গড কিং লেভেলের কাল্টিভেটরের কাছেও এত হাই গ্রেড অস্ত্র থাকে না। এরপর কিনু তাংজুইকে বলে, আমি তোমাকে আমার বিশেষ অ্যাটেন্ডেন্ট করতে চাই, এর জন্য তোমাকে পুরস্কার তো দিতেই হবে। এই কথা শুনে তাংজুই সঙ্গে সঙ্গে লাল রঙের এক শর্টের দিকে ইঙ্গিত করে বলে, আমি এই রেড ব্লাড শর্ট চাই। এটা শুনে কিনু বলে, ঠিক আছে, তবে তার আগে তুমি একবার এই জায়েন্ট শর্টটাও দেখে নাও। যার পর সে একটি টপ গ্রেডের সেলেস্টিয়াল জায়েন্ট শর্ট তাংজুইয়ের সামনে রাখে আর বলে, এটা খুবই বিশেষ, এই জায়েন্ট শর্ট আসলে 3টি সেলেস্টিয়াল শর্ট মিলে বানানো। এটা দেখে তাংজুই খুবই খুশি হয়। সে ওই জায়েন্ট শর্ট গ্রহণ করে বলে, মাস্টার, এই তলোয়ার আমার ক্লোন টেকনিকের সাথে দারুণভাবে পারফেক্ট। যুদ্ধের সময় আমি এটাকে 3 ভাগে ভাগ করে আমার ক্লোনদের সাথে যে কোনো শত্রুর সঙ্গে লড়াই করতে পারবো। তার সাথে সাথে সে কিনুয়ের কাছে প্রমিস করে, আমি দ্বিগুণ পরিশ্রম করব আর এই প্রতিযোগিতা যে কোনো মূল্যে আপনার জন্য জিতব। কিনুও তার কথায় খুশি হয়। তারপর কিনু কাকি এবং ইগং দুজনকেই এক একটা সেলেস্টিয়াল ওয়েপেন দিয়ে দেয় আর বলে, তোমরা দুজন লিয়ান আর্টিফ্যাক্টে গিয়ে লড়াই করো, যে জিতবে সেই আমার পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশ নিবে। কাকি আর ইগং দুজনেরই এতে কোনো আপত্তি ছিল না। তারা সঙ্গে সঙ্গে মাস্টারের আদেশ মেনে লিয়ান আর্টিফ্যাক্টে প্রবেশ করে। এরপর 5 মাস পরের সিন দেখানো হয়, যেখানে লুয়ানজন হল মাস্টার হওয়ার জন্য প্রতিযোগিতা হতে চলেছে। সবাই এই নিয়ে ভীষণ উত্তেজিত ছিল। প্রথম প্রার্থী ক্যাপ্টেন ডং হু, দ্বিতীয় প্রার্থী জু ইউ আর তৃতীয় প্রার্থী গ্র্যান্ড ফরমেশন মাস্টার কিনু। এই 3 দলকে ধীরে ধীরে এরিনার দিকে এগোতে দেখে অডিয়েন্সরা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগে, কে হবে পরবর্তী লুয়ানজন হল মাস্টার। ঠিক তখনই হুয়াংফু পরিবারের এম্পারার তার স্ত্রী আর ছেলেকে নিয়ে সেখানে উপস্থিত হয়। এরপর এম্পারার সবাইকে উদ্দেশ্য করে ঘোষণা করে, সব ক্যান্ডিডেট ইতিমধ্যে এরিনায় এসে গেছে। প্রথম প্রার্থী ডং হু, যে টাইসন আর্মির ক্যাপ্টেন, যাকে আপনারা সবাই চিনেন। দ্বিতীয় প্রার্থী বাইহু প্যালেসের ডিসাইবেল মিস জু ইউ আর শেষে গ্রেট গ্র্যান্ড ফরমেশন মাস্টার কিনিউ। এই 3 জন অসাধারণ যোদ্ধা এবং তাদের দল নিজেদের মধ্যে লড়াই করবে।
এই প্রতিযোগিতায় মোট 3টি রাউন্ড হবে। যেই দল 2টো রাউন্ড জিতবে তাদের লিডারকে পরবর্তী লুয়ানজুয়ান হল মাস্টার হিসেবে নির্বাচন করা হবে। এম্পারারের ঘোষণা শেষ হতেই প্রতিযোগিতার হোস্ট সামনে এসে প্রতিযোগিতা শুরু করে দেয়। প্রথম লড়াই হবে মিস জু ইউয়ের টিমের লো লেভেল সেলেস্টিয়াল গড বনাম কিনিউয়ের টিমের লো লেভেল সেলেস্টিয়াল গড। এরপর দেখা যায় মিস জু ইউয়ের টিম থেকে এক সুন্দরী মেয়ে জাম্প করে এরিনায় প্রবেশ করে। সে একজন লো লেভেল সেলেস্টিয়াল গড হলেও তার পাওয়ার ভীষণ খতরনাক ছিল। এটা কিনিউও সঙ্গে সঙ্গে অনুভব করে ফেলে। কিনিউকে চিন্তা করতে দেখে কাকি বলে, মাস্টার দুশ্চিন্তার কিছু নেই, এই মেয়েকে আমি শুধু নিজের এক হাত দিয়েই সামলে নিতে পারবো। কিনিউ উত্তর দেয়, ঠিক আছে, তবে সাবধানে থেকো। এটা শোনার সঙ্গে সঙ্গেই কাকি এরিনায় লাফ দেয়। সে তার সেলেস্টিয়াল এক্স মেয়েটির দিকে তাক করে বলে, ছোট্ট মেয়ে, এখনো সময় আছে, আত্মসমর্পণ করো। কিন্তু অন্যদিকে দেখা যায় মেয়েটি মোটেও হার মানে না, বরং উল্টো সে কাকিকে আরও বেশি রাগিয়ে দেয়। এর পাশাপাশি দেখা যায় তার হাতেও একটা সেলেস্টিয়াল শট আছে, যা আসলে হোয়াংফু পরিবারের স্পিরিট ট্রেজারের একটা অংশ ছিল। ওই মেয়ে ওই শটকে চাবুকের মতো ব্যবহার করে কাকির আক্রমণ খুব সহজেই ব্লক করে ফেলে। তার সাথে সাথে সে তার চাবুক ব্যবহার করে কাকিকে খুব খারাপভাবে আহত করে তাকে বেঁধে ফেলে। কাকিকে হারাতে ওই মেয়েটার একটুও কষ্ট করতে হয়নি। এটা দেখে সবাই চমকে যায়। কিন্তু কিনিউকে বেশি একটা চিন্তিত লাগছিল না, কারণ সে আগে থেকে জানতো যদিও এই মেয়েটি এক লো লেভেলের সেলেস্টিয়াল গড, কিন্তু তবু তার শক্তি কাকির চেয়ে অনেক গুণ বেশি। তার সাথে সাথে কিনিউ এটাও বুঝতে পেরে যায় যে মিস জু ইউ বেশ চালাক, আমাকে ওর থেকে একটু সাবধানে থাকতে হবে। ও নিজেকে যেমনটা দেখায় ওর ঠিক তেমনটা নয়। ঠিক তখনই হোস্টও ঘোষণা করে দেয়, এই ফার্স্ট রাউন্ডের বিজয়ী হলো মিস জু ইউ এর দল। এখন সেকেন্ড রাউন্ড হবে, যেখানে ইন্টারমিডিয়েট লেভেলের সেলেস্টিয়াল গডরা একে অপরের সঙ্গে লড়াই করবে। অন্যদিকে এম্পারার তার বোন মিস লুজিংকে প্রশ্ন করে, তুমি কেন আমাদের ট্রেজারের মধ্য থেকে ওই সেলেস্টিয়াল শটগুলো তোমার ডিসাইবেলদের দিয়েছো? এতে মিস লুজিং উত্তর দেয়, ওগুলো আমি শুধু ওদেরকে কম্পিটিশনের জন্য দিয়েছি, পরে ওরা সেগুলো ফেরত দিয়ে দিবে, চিন্তা করো না। বরং ভাবো কিনিউয়ের কাছে এত হাই গ্রেডের সেলেস্টিয়াল শট ও কোথা থেকে পেল? এটাতে এম্পারার বলে কোনো টপ গ্রেডের সেলেস্টিয়াল শট বা অস্ত্র তৈরি করতে হলে একটি ওয়েপেন ফোর্জারকে অবশ্যই ফরমেশন মাস্টার হতে হয়। আর যেমনটা আমরা জানি কিনিউ একজন অসাধারণ ফরমেশন মাস্টার, তাই যে তাকে ফরমেশন মাস্টার হওয়ার প্রশিক্ষণ দিয়েছে সেই নিশ্চয় ওই অস্ত্রগুলো ফোর্জ করেছে। তাই অত ভেবো না। এখন সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে, ওদিকে মনোযোগ দাও। এরপর সিনে শিফট হয়ে এরিনায় চলে আসে, যেখানে আমরা দেখতে পাই মিস জু ইউ এর দল থেকে একজন মেয়ে জং গিয়ান এগিয়ে এসেছে। ওর মোকাবিলা করার জন্য ট্যাংজুই তার স্পিয়ার নিয়ে প্রস্তুত ছিল। ট্যাংজুই কিনিউকে বলে, মাস্টার, ওই মেয়ের কাছে হোয়াংফু পরিবারের স্পিরিট ট্রেজারি থাকুক না কেন, এই রাউন্ডটা যে কোনো অবস্থাতে আমি জিতব। প্রয়োজন পড়লে আমি আমার অনেকগুলো ক্লোনও স্যাক্রিফাইস করে দিব, কিন্তু আমি কোনো মূল্যে হারবো না। ট্যাংজুয়ের এসব কথা শুনে সেই মেয়ে জং গিয়ান ধীরে ধীরে এসে তার স্পিরিচুয়াল শট বের করে বলে, ক্ষমা করে দিও, তুমি আজ আমার ম্যাজিক্যাল শটের সামনে টিকতেই পারবে না। এরপরই সে এগিয়ে ট্যাংজুয়ের ওপরে আক্রমণ করা শুরু করে। ওই মেয়েটির হাতেও হোয়াংফু পরিবারের টপ গ্রেডের সেলেস্টিয়াল শট দেখে এম্পারার নিজের বোনকে জিজ্ঞেস করে, তুমি কতগুলো স্পিরিচুয়াল ট্রেজার তোমার ডিসাইবেলদের হাতে তুলে দিয়েছো? তোমার আগে আমাকে জানানো উচিত ছিল। তুমি আমাদের স্পিরিচুয়াল ট্রেজার সবাইকে এভাবেই দিতে পারো না। তবে এম্পারারের পাশে বসে থাকা ক্রাউন প্রিন্স এতে একমত ছিল। সে বলে, মিস লুজিংয়ের ডিসাইবেলদের হাতে এই ট্রেজারগুলো এসে পৌঁছানোর ফলেই এখন এই লড়াই একদম সেম লেভেলে হবে। মিস লুজিংও বলে, ক্রাউন প্রিন্স ঠিকই বলছে, এছাড়া আমি তো ওগুলো শুধু জু ইউকে ধার হিসেবে দিয়েছি। প্রতিযোগিতা শেষে ও সব স্পিরিচুয়াল ট্রেজার ফিরিয়ে দিবে। এটা শুনে এম্পারার বলে, আচ্ছা ঠিক আছে। এরপর সিন আবারও এরিনায় চলে আসে, যেখানে দেখা যায় মিস জং গিয়ান তার ম্যাজিক্যাল শট ব্যবহার করে ট্যাংজুয়ের উপরে অনেকগুলো স্পিরিচুয়াল শট দিয়ে হামলা করে দেয়। ট্যাংজুই ওগুলো ব্লক করার জন্য নিজের অনেকগুলো ক্লোন তৈরি করে। এখন ফাইটের মাঝে ট্যাংজুয়ের ক্লোনগুলো মিস জং গিয়ানকে ঘিরে ফেলে। ওদের মধ্যে অসাধারণ লেভেলের ফাইট হচ্ছিল। তখনই ট্যাংজুয়ের দুই ক্লোন তার স্পিয়ার ব্যবহার করে মিস জং গিয়ানের তলোয়ারকে ধরে সেটাকে টানার চেষ্টা করে, কিন্তু দেখা যায় ওই তলোয়ারের ওপরে একটা কাভার ছিল যা খুলে গিয়েছে এবং ভিতরের আসল তলোয়ারটি এখন বেরিয়ে আসে, যেটা আগের থেকেও বেশি শক্তিশালী ছিল। আর তার এনার্জি বের হয়ে দ্রুত আকাশে গিয়ে ধাক্কা খায়। একই সঙ্গে জং গিয়ান তার ম্যাজিক্যাল শট ব্যবহার করে ট্যাংজুয়ের ক্লোনদের ওপর কন্টিনিউ হামলা করে তাদের পিছনে পাঠিয়ে দেয় এবং বলে, আমার আসল ম্যাজিক্যাল শট তো এখন বের হয়েছে, এর শক্তির মোকাবিলা তুমি কিছুতেই করতে পারবে না। ভালো হবে তুমি হাল ছেড়ে দাও, না হলে মারা যাবে। মিস জং গিয়ান এটা বলে আবারও ট্যাংজুয়ের ওপরে তার ম্যাজিক্যাল শট দিয়ে হামলা করে, কিন্তু তার তলোয়ার ট্যাংজুইকে ছোবার আগেই হঠাৎ পিছন থেকে কেউ ওকে আটকে দেয়, যেটা আসল ট্যাংজুই ছিল। সে তার চাবুক ব্যবহার করে জং গিয়ানকে জড়িয়ে ধরে বলে,
তুমি কেন আমার ক্লোনকে মারতে চাও? যদি মারতেই হয় তবে আমাকে মারো, তারপরেই এই প্রতিযোগিতা শেষ হবে। এই কথা শুনে মিস জংজিয়ান রেগে নিজেকে মুক্ত করে তাংজুইয়ের দিকে এগোনো শুরু করে। এটা দেখে তাংজুই এবার কিনুয়ের দেওয়া জাইনিজ শট ব্যবহার করে এক অ্যাটাকেই জংজিয়ানকে পিছনে ঠেলে দেয়। কিন্তু মিস জংজিয়ান নিজেকে সামলে নিয়ে আবারও সামনে এসে ট্যাংজুইয়ের ওপরে আক্রমণ করতে থাকে। তাদের সেলেস্টিয়াল শট একে অপরের সাথে হিট হচ্ছিল। ট্যাংজুই বলে, এই টপ গ্রেড সেলেস্টিয়াল শটটি আমার মাস্টার আমাকে দিয়েছে, আর এই তলোয়ার থাকতে আমি একদমই হারবো না। এরপর ট্যাংজুইয়ের 2 ক্লোন এগিয়ে এসে জংজিয়ানের উপরে আক্রমণ করা শুরু করে। এই 3 জনই তাদের সেলেস্টিয়াল শট ব্যবহার করে জংজিয়ানের উপরে অ্যাটাক করে, যার ফলে জংজিয়ানের হাতে থাকা ম্যাজিক্যাল শটটি নিচে পড়ে যায়। এতে জংজিয়ান খুবই ভয় পায়। ট্যাংজুইও তার তলোয়ার জংজিয়ানের গলায় ধরে বলে, তুমি যদি এক পাও সামনে এগো তাহলে আমি তোমাকে আমার মাস্টারের জন্য অবশ্যই প্রাণে মেরে ফেলবো। জংজিয়ানকে এরকম অবস্থায় দেখে মিস জু ইউ বলে, আমি হার মেনে নিচ্ছি। এটা শুনে প্রতিযোগিতার হোস্ট ঘোষণা করে দেয়, দ্বিতীয় রাউন্ডের বিজয়ী হলো কিনুয়ের দল। এটা শুনে ট্যাংজুইও খুব খুশি হয়। এবার তৃতীয় রাউন্ডের লড়াইয়ের পালা। আমরা দেখি মিস জু ইউ টেলিপোর্ট হয়ে এরিনায় এসে হাজির হয়। তার মোকাবিলা করার জন্য অন্যদিকে কিনুও এরিনায় চলে আসে। এটাই হবে ফাইনাল রাউন্ড। যে জিতবে তার দল সরাসরি ক্যাপ্টেন ডং হুয়ের দলের সঙ্গে লড়াই করবে। এরপর আমরা দেখি কিনু এবং মিস জুইউ দুজনেই একে অপরকে গ্রিড করে। তারপর হোস্ট এই রাউন্ড শুরু করে দেয়। রাউন্ড শুরু হতেই আমরা দেখতে পাই কিনু কিছু ক্রিস্টাল বের করে এরিনার ভিতরে একটা খতরনাক ফরমেশন সাজাতে শুরু করে। এটা কিয়ানকুন ওয়ার্ল্ড ফরমেশন ছিল, একেবারে আলাদা একটা দুনিয়ার মতো, যেখানে স্পেস ল ভিন্ন। এর জন্য কিনু সেখানে সবকিছু খুব সহজেই ম্যানুপুলেট ও কন্ট্রোল করতে পারছিল। এটা দেখে মিস লুজিং এম্পায়ার এমনকি ক্রাউন প্রিন্স অবাক হয়েছে, কারণ গড কিংয়ের পর শুধুমাত্র কিনুই আছে যে এমন ফরমেশন তৈরি করতে পারে। এরপর দৃশ্য চেঞ্জ হয়ে কিয়ানকুন ওয়ার্ল্ড ফরমেশনের ভিতরে চলে আসে। সেখানে আমরা দেখি মিস জুইউ 2টো ড্যাগার বের করে চারিপাশে তাকিয়ে নিজের মনে মনে বলে, এখানকার স্পেস ল একেবারেই আলাদা লাগছে। তখনই হঠাৎ কিনু সামনে এসে দাঁড়ায়। সে মিস জুইউকে বলে, আমি জানি সেদিনের শহরে তুমি তোমার জুনিয়রদের পাঠিয়েছিলে আমার উপরে আক্রমণ করতে, যাতে তুমি আমার শক্তি যাচাই করতে পারো। কোনো সমস্যা নেই, আজ আমি নিজেই তোমাকে আমার ক্ষমতার সামান্য একটা নমুনা দেখাবো। এটা শুনে নিচে দাঁড়িয়ে থাকা মিস জুইউ রেগে বলে, তুমি কী সব আজে বাজে কথা বলছো? আমার ওপরে মিথ্যে দোষারোপ করো না। এটা বলে সে হঠাৎ দ্রুত গতিতে ড্যাগার ছুঁড়ে মারে কিনুয়ের দিকে, কিন্তু দেখা যায় সেটা আসল কিনু নয়, বরং একটা ইলিউশন। কিনুয়ের আওয়াজ তখনও চারিপাশে ভেসে আসছিল, যে বলে, অযথা লড়াই করো না, তুমি যাই করো না কেন এই ফরমেশন ভেঙে বেরোতে পারবে না। এটা শুনে মিস জুইউ রেগে বলে, আচ্ছা তাই নাকি, তাহলে এখনই আমি এই ফরমেশন ভেঙে দেখাচ্ছি। সে তার স্পেস ডিস্ট্রাকশন টেকনিক ব্যবহার করে আকাশে অনেকগুলো স্ল্যাশ অ্যাটাক করে। এই টেকনিকটা যথেষ্ট শক্তিশালী ছিল, কিন্তু তবুও সে ফরমেশন ভাঙতে পারে না, বরং সেই আঘাতগুলো উল্টো তার দিকে ফিরে আসতে লাগে। এটা দেখে সে ভিতরে ভিতরে ভয় পেয়ে যায়। জুইউ মনে মনে ভাবে, কিনু ঠিকই বলছে, এই ফরমেশনকে ভাঙা অতটাও সহজ হবে না। আগে আমাকে এর বেস খুঁজে ধ্বংস করতে হবে, আর সেই বেস নিশ্চয়ই কিনু নিজেই। যদি আমি কিনুকে হারাতে পারি তাহলে এই ফরমেশন নিজে থেকেই ভেঙে যাবে। এই ভেবে মিস জুইউ অস্থিরভাবে চারিপাশে আক্রমণ করতে শুরু করে। ওই সময় হঠাৎ চারিদিক থেকে কিছু ফ্লেম ফরমেশন অ্যাক্টিভেট হয়ে তাকে ঘিরে ফেলতে লাগে। এটা দেখে মিস জুইউ রেগে চিৎকার করে বলে, কিনু তুমি লুকিয়ে আছো কেন? আমার সঙ্গে সরাসরি লড়াই করার ক্ষমতা নেই তোমার? যদি থাকে তবে সামনে এসো। সে কিনুকে উস্কাতে লাগে। একই সঙ্গে নিজের 2টো ড্র্যাগার একত্রিত করে একটা শক্তিশালী অ্যাটাকও প্রস্তুত করে। এসব কিছু দেখে আর মিস জুইউয়ের কথা শুনে অবশেষে কিনু সামনে চলে আসে, আর এসেই সে কিছু ফায়ার ফরমেশনের ইউজ করে তার ওপরে অ্যাটাক করে দেয়, যেগুলো মিস জুইউকে আঘাত করে নিচে ফেলে দেয়। এই লাস্ট আক্রমণে মিস জুইউ খুব খারাপভাবে আহত হয়ে যায়। অন্যদিকে কিনু খুব কুলভাবে তার দিকে এগোতে লাগে, কিন্তু মিস জুইউ তো এই সুযোগেরই অপেক্ষায় ছিল। সে সঙ্গে সঙ্গে তার স্পাইরাল ব্লেড বের করে দ্রুত কিনুয়ের উপরে আক্রমণ করে দেয়। কিনু ওর হামলা ডচ করে সাইডে সরে যায়, আর তার স্পাইরাল ব্লেডগুলোকে একটা পোর্টালের ভিতরে পাঠিয়ে দেয়। এরপরে আমরা দেখি কিনু নিজে মিস জুইয়ের সামনে চলে আসে এবং বলে, এখন হার মেনে নাও। 1000 বছর কিংবা কোটি বছর কেটে গেলেও তুমি এই ফরমেশন থেকে বেরোতে পারবে না। এটা শুনে মিস জুইউ উত্তর দেয়, আমি যদি একবার তোমাকে মেরে ফেলি তাহলে এই ফরমেশনও ভেঙে যাবে। কিনু কুলভাবে বলে, হ্যাঁ তুমি ঠিকই বলছো, যদি এই ফরমেশনের বেসকে ধ্বংস করা যায় তাহলে এই ফরমেশনও ভেঙে যাবে, কিন্তু দুঃখের বিষয় এই ফরমেশনের বেস আমি নই। এটা শুনে মিস জুইউ খুব হতাশ হয়ে পড়ে। সে বুঝে যায় যে তার সাথে কিনুয়ের কোনো তুলনাই চলে না। কিনু এতটাই শক্তিশালী যে সে চাইলে গড কিং লেভেলের কাল্টিভেটারদের সঙ্গেও টক্কর দিতে পারবে। তাই সে নিজের হার মেনে নিয়ে কিনুয়ের সামনে দাঁড়িয়ে বলে,
আমাকে ক্ষমা করো, আমি নিজেকে একটু বেশি পাওয়ারফুল মনে করছিলাম। এসব কথা শোনার পরে কিনু তার ফরমেশন ডিঅ্যাক্টিভেট করে দেয়, আর বাইরে আসতেই মিস জুইউ সবার সামনে পরাজয় স্বীকার করে, আর এর সাথে কিনু এই প্রতিযোগিতার বিজয়ী হয়ে যায়। এরপর কিনু ও তার দলের লড়াই হবে ক্যাপ্টেন ডংহু ও তার দলের সাথে। কিন্তু আমরা দেখি ক্যাপ্টেন ডংহু তো কিনু এর ফরমেশন আগেই দেখে তার প্রতি মুগ্ধ হয়ে গিয়েছিল, তাই সে কিনুকে বলে আমি আর আমার দল আগেই হার মেনে নিচ্ছি। যার পরে হোস্ট ঘোষণা করে দেয় যে কিনুই পরবর্তী লুয়ানজন হল মাস্টার নির্বাচিত হয়েছে। এটা শুনে কিনু ক্যাপ্টেন ডং হুকে ধন্যবাদ জানায়, আর বাকিরাও খুব খুশি হয়। ঠিক তখনই এম্পারার দাঁড়িয়ে বলে, আজকে আমরা আমাদের চতুর্থ হল মাস্টার পেয়ে গেছি, তাই আজ রাত মহা উৎসব হবে। সেই উৎসবে সবাইকে আমন্ত্রণ জানানো হলো। রাতে আমাদের সেই উৎসবের দৃশ্য দেখানো হয়, যেখানে ক্রাউন প্রিন্স কিনুয়ের কাছে এসে তাকে অভিনন্দন জানায়। সে কিনুকে বলে, আমি তোমাকে আমার পক্ষ থেকে কিছু গডসদের আর্মি উপহার দিতে চাই, দয়া করে এটা প্রত্যাখ্যান করো না। কিনু এর জন্য তাকে ধন্যবাদ জানায়। অন্যদিকে আমরা দেখি ক্রাউন প্রিন্স কিনুয়ের পাশে বসে বলে, যদি আগে লুয়ানজন হল মাস্টার এখানে উপস্থিত থাকতেন তাহলে উনি তোমাকে দেখে ভীষণ গর্বিত হতেন। প্রথম দেখাতেই উনি তোমাকে পছন্দ করে ফেলতেন, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। যেটা শুনে কিনু প্রশ্ন করে, আচ্ছা আগের হল মাস্টারের কি হয়েছিল? তখন ক্রাউন প্রিন্স খুবই দুঃখের সাথে জবাব দেয়, আজ থেকে 600 বিলিয়ন বছর আগে আপার গড রিয়েলমে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছিল। সেই যুদ্ধে 8 পরিবারের এম্পারাররাও অংশ নেয়। অসংখ্য পাওয়ারফুল পার্সন ওই যুদ্ধে মারা যায়। তাদের মধ্যে একজন ছিল লুয়ানজন হল মাস্টার। আরও অনেক গড কিং লেভেলের যোদ্ধারাও সেই যুদ্ধে প্রাণ হারায়। এটা শুনে কিনুয়ের মনে পড়ে যে তার মিটিওর স্টোনের মাস্টার অর্থাৎ মিস জু কিউমিও সেই যুদ্ধে মারা যায়। এরপরে আমাদেরকে মিনি মাউন্টেনের সিন দেখানো হয়, যেখানে কিনু ব্ল্যাক ড্রাগন তাংজুই এবং ডেমন সেন্টিপেডের সামনে দাঁড়িয়েছিল। সে তাদের বলছিল, তোমাদের এখানেই থাকতে হবে, আমি তোমাদের আমার সঙ্গে জুয়ানজিন মাউন্টেনে নিয়ে যেতে পারবো না, কারণ জুয়ানজিন মাউন্টেনে কোনো ডেমন বা বিস্ট হ্যাভেনলি ট্র্যাভলিউশনের মধ্য দিয়ে গিয়ে নিজের লেভেল ব্রেক থ্রু করতে পারে না। তাই তোমাদের হ্যাভেনলি ট্র্যাভলিউশন না হওয়া পর্যন্ত তোমাদের এখানে থাকতে হবে। আর তাংজুই, তোমাকে এদের সবাইকে রক্ষা করতে হবে যতক্ষণ না আমি ফিরে আসছি। এটা শুনে তাংজুই মাথা নত করে বলে, ঠিক আছে মাস্টার। তারপর কিনু আবারও জুয়ানজিন মাউন্টেনে ফিরে যায়। সেখানে সে সেবলের সাথে কাল্টিভেশন প্র্যাকটিস করতে লাগে। বহু বছর নিজের ভিতরের ইউনিভার্সকে বোঝার পর কিনু উপলব্ধি করে যে মর্টাল রিয়েলম, ইমর্টাল বিস্ট রিয়েলম এবং ডিভাইন রিয়েলম সব কিছু একই ইউনিভার্সের অংশ। প্রতিটি কাল্টিভেশনের পাথ একে অপরের সঙ্গে যুক্ত, আর এই সমস্ত কাল্টিভেশনের পাথ টাইম অ্যান্ড স্পেস ল দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখন যেহেতু কিনু নিজের ভিতরের ইউনিভার্সের সম্পর্কে এত গভীর জ্ঞান অর্জন করে ফেলেছে, তাই তার লেভেলও ব্রেকথ্রু হয়ে যায়। সে প্রবেশ করে কসমিক স্টেজের মর্টাল রিয়েলামে, এবং মর্টাল রিয়েলামের প্ল্যানেটগুলো কিনু নিজের ইচ্ছে মতো তৈরি করতে শুরু করে, যার ভিতরে কিনু তার শৈশবের ক্লাউড মিস্টিক সেক্ট ভিলাকে বানায়, যেখানে তার বাবা ছোটবেলায় তাকে লুকিয়ে রেখেছিল যাতে সে কোনো বিপদে না পড়ে। বহু বছর পর কিনু যখন নিজের পুরনো বাড়িটা দেখতে পায়, তখন সে খুব ইমোশনাল হয়ে ওঠে। শৈশবের স্মৃতিগুলো তার মনে ভাসতে লাগে। ভিলার দেওয়াল, আশেপাশের গাছপালা আর পুরো পরিবেশ দেখে কিনু বলে, এটা একেবারে হুবহু আগের মতোই। আমি কখনো ভাবিনি অন্য কোনো ইউনিভার্সে এসে আমি আবারও এই ক্লাউড মিস্টিক সেক্ট ভিলাকে দেখতে পারবো। এখানে এসে আমার সব পুরনো স্মৃতি আবারও জেগে উঠেছে। এই সব বলতে বলতে কিনু তার গ্র্যান্ডফাদার আর মাস্টারকে মনে করতে লাগে। এসব কিছু তাকে অনেক ভালো অনুভূতি দিচ্ছিল। তাই কিনু সিদ্ধান্ত নেয় যখনই সে সুযোগ পাবে এই ক্লাউড সেক্ট মিস্টিক ভিলায় ফিরে এসে নিজের কাল্টিভেশন করবে। এখন কিছুদিন ধরে এসব কিছু করার পর একদিন আমরা দেখি কিনু ভিলা থেকে বেরিয়ে ক্যাপ্টেন হুয়াংজিনের সঙ্গে দেখা করে। হুয়াংজিন তাকে দেখে খুশি হয়ে বলে, থ্যাংক গড, তুমি কাল্টিভেশন ছেড়ে অবশেষে বাইরে এলে। এটা শুনে কিনু মুচকি হেসে জিজ্ঞেস করে, আসলে আমি ঠিক বুঝতে পারলাম না তুমি কেন আমার সাথে দেখা করতে চাইছিলে। এটা শুনে মিস হুয়াংজিন সামান্য লজ্জা পেয়ে বলে, আসলে আমার বাবা আমাকে এখানে পাঠিয়েছে যাতে আমি এটা জানতে পারি যে তোমার কোনো রিফাইনিং টুলসের দরকার আছে কিনা, কারণ অস্ত্র বানানোর জন্য অনেক ধরনের রিফাইনিং টুলস লাগে। এটা শুনে কিনু উত্তর দেয়, না, এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, এখনই আমার কোনো রিফাইনিং টুলস লাগবে না। তবে হ্যাঁ, যদি প্রয়োজন হয় আমি কাউকে পাঠিয়ে ওগুলো নিয়ে আসবো, তুমি দুশ্চিন্তা করো না। কিন্তু অন্যদিকে মিস হুয়াংজিন তো অন্য কিছু নিয়ে চিন্তিত ছিল। আসলে সে কিনুকে কিছু বলতে চাইছিল কিন্তু সাহস পাচ্ছিল না। হয়তো সে কিনুকে ডেটে যাওয়ার প্রস্তাব দিতে চাইছিল। তার কথার ছলেই সে বলে, কিনু, তুমি তো প্রায় কাল্টিভেশন করতে থাকো, কাল্টিভেশন তো ভীষণ বোরিং একটা ব্যাপার,
কেননা তুমি আমার সঙ্গে বাইরে গিয়ে গোল্ডেন সিটি দেখবে চলো, জায়গাটা সত্যিই খুবই সুন্দর। এটা শুনে কিনু প্রথমে তাকে ধন্যবাদ জানায়, কারণ অধিকাংশ প্রিন্সেস এতটা ভালো হয় না, তুমি সত্যিই আলাদা। কিন্তু এরপরেই সে বিনয়ের সঙ্গে মানা করে দেয়। সে বলে আমার জন্য কাল্টিভেশন খুবই জরুরি, ঘোরার জন্য আমি সময় বের করতে পারবো না। এটা শুনে মিস হোয়াংজিন বুঝে যায় কিনু আসলে এসব কিছু মিস জিয়ানলির জন্য করছে, আর তাকে না পাওয়া পর্যন্ত কিনু থামবে না। তাই মিস হোয়াংজিনও কিনুকে বিরক্ত না করে বলে, ঠিক আছে, যেমনটা তোমার ইচ্ছে, তুমি গিয়ে কাল্টিভেশন করো, আমি আর কখনো তোমাকে বিরক্ত করতে আসবো না। এটা বলে মিস হোয়াংজিন সেখান থেকে চলে যায়। তারপর দৃশ্য বদলে জিয়াং পরিবারে চলে আসে, যেখানে পরিবারের এম্পারার মাস্টার জিয়ান ফান মাস্টার লিয়ানকে বলে, আসলে তুমি কেন এসব করছো? জাও জিয়ান আর ডুয়ানমু দুজনই অত্যন্ত ট্যালেন্টেড ছেলে, যদি জিয়ানলি তাদের মধ্যে কারোর সঙ্গে বিয়ে করে নেয় তাতে দোষ কোথায়? এটা শুনে মাস্টার লিয়ান রেগে যায় এবং বলে, তোমার নিজের মেয়ের ইচ্ছেটা একবার জিজ্ঞেস করা উচিত ছিল, তার সম্মতি ছাড়া তুমি তার বিয়ে কারোর সঙ্গে দিতে পারো না। এমনকি তুমি যদি সবার সামনে তার বিয়ের ঘোষণাও দিয়ে থাকো তাহলে এখনও দেরি হয়নি, তুমি এই বিষয়টা বাতিল করতে পারো। যখন সঠিক সময় আসবে তখন জিয়ানলি নিজেই নিজের জীবন সঙ্গীকে বেছে নিয়ে বিয়ে করবে। এসব কথা শুনে মিস জিয়ানলির বাবা অর্থাৎ মাস্টার জিয়ান ফান খুব চিন্তিত হয়ে পড়ে এবং সিংহাসনে বসে সে নিজের ভাইকে জিজ্ঞেস করে, তুমি কেন এসব কিছু করছো? তুমি ইচ্ছে করে আমার জন্য সব কিছু কঠিন করে তুলছো। এটা শুনে মাস্টার লিয়ান উত্তর দেয়, হোলি এম্পারার, এক সময় তুমি নিজেই স্পিরিচুয়াল ট্রেজারের ব্যবহার করে আমাকে বন্দি করে রেখেছিলে, কারণ তখন 8 মেজর ফ্যামিলির সব এম্পারারই এ ব্যাপারে যুক্ত ছিল, আর আমি তখন তোমার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিইনি। এটা সেই সময়ের কথা যখন মাস্টার লিয়ানের প্রেমিকা মিস জু কিউমি মারা গিয়েছিল। কিন্তু এবার মাস্টার লিয়ান তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে তার ভাইকে বলে, এবার যাই হোক না কেন আমি জিয়ানলির বিয়ে তার মর্জি ছাড়া কারোর সঙ্গেই হতে দিব না। এগুলো বলে মাস্টার লিয়ান সেখান থেকে চলে যেতে লাগে, যেটা দেখে এম্পারার রেগে নিজের স্পিরিচুয়াল ট্রেজার বের করে নেয়। মাস্টার লিয়ান এটা দেখে লড়াই না করে বলে, যদি একবার আমাদের দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে এর ফলাফল কী হবে বলা কঠিন, তবে নিশ্চিতভাবে আমাদের দুজনের মধ্য থেকে একজন মারা যাবে। এটা শুনে এম্পারার নিজের ট্রেজার ফিরিয়ে নেয়। অন্যদিকে মাস্টার লিয়ান ধীরে ধীরে সেখান থেকে চলে যায়, এম্পারার চেয়েও তাকে আটকাতে পারে না। এরপর দৃশ্য কিনুয়ের উপরে চলে আসে। সে বসে কাল্টিভেশন করতে করতে নিজের শরীরের ভিতরের এনার্জি পিওর করে তাকে ডিভাইন এনার্জিতে রূপান্তরিত করছিল। কিছুক্ষণ কাল্টিভেশনের পরে সে এতে সফল হয়েছে। তার শরীরে থাকা প্রিমোডিয়াল স্পিরিটের ভিতরে এখন ডিভাইন এনার্জি চলে এসেছে। এটা দেখে কিনু খুশি হয়ে বলে, এটা তো খুব ভালো একটা ব্যাপার হলো, এখন আমি লিয়ান আর্টিফ্যাক্টের 3য় ফ্লোরকে আনলক করতে পারবো। এটা বলে কিনু তৎক্ষণাৎ নিজের লিয়ান আর্টিফ্যাক্টকে বের করে তাতে ডিভাইন এনার্জি দিতে শুরু করে। এ সময় কিনুয়ের সঙ্গে তার ক্লোনও সেখানে উপস্থিত ছিল। কিছুক্ষণ ডিভাইন এনার্জি দেওয়ার পর হঠাৎ করে লিয়ান আর্টিফ্যাক্টের থেকে প্রবল এনার্জি বেরিয়ে আকাশে চলে যায়, আর আমরা দেখতে পাই যে লিয়ান আর্টিফ্যাক্টের 3য় ফ্লোর আনলক হয়ে গেছে। কিনু এটা দেখে তৎক্ষণাৎ 3য় ফ্লোরে প্রবেশ করে, কিন্তু তখনই সে অবাক হয়ে যায়, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে মাস্টার লিয়ান। এটা দেখে কিনু শক হয়ে বলে, মাস্টার লিয়ান, আপনি এখানে কিভাবে? তখন মাস্টার লিয়ান বলে, তুমি চিন্তা করো না, আমি অনেক দিন ধরেই তোমার সঙ্গে দেখা করতে চাইছিলাম, আর এখন যেহেতু তুমি এই লেভেলে পৌঁছে গিয়েছো তাই এটাই সঠিক সময় ছিল, আর আমি তোমার কাছে চলে এসেছি। এভাবেই মাস্টার লিয়ান কিনুয়ের সঙ্গে কথা বলতে থাকে। তিনি বলেন, আমি জেনেছি তুমি সম্প্রতি লুয়ানজন হলমাস্টার হয়েছো, আর তুমি হোয়াংফু ফ্যামিলিতেও যোগ দিয়েছো। তুমি কল্পনাও করতে পারবে না আজ তোমাকে এখানে দেখে আমি কতটা খুশি হয়েছি। কিনুও মাস্টার লিয়ানের সঙ্গে দেখা করে খুব আনন্দিত হয়। হঠাৎ মাস্টার লিয়ান বলে, এখন যেহেতু তুমি মিটিওর স্টোন অর্থাৎ লাইফ অ্যান্ড সোলের অস্ত্র সম্পূর্ণভাবে রিফাইন করে ফেলেছো, তাই তুমি নিশ্চয়ই ওর ভিতরে লুকোনো রহস্যও জেনে গেছো। আসলে মাস্টার লিয়ান এখানে তার প্রেমিকা মিস জু কিউমির কথা বলছিল। মাস্টার লিয়ান বলে, সে গডেস অফ লাইফ নামে এই ডিভাইন রিয়েলামে পরিচিত ছিল। যেদিন সে মারা যায় সেদিন মৃত্যুর আগে সে নিজের সমস্ত শক্তিকে 2টি অস্ত্রুর ভিতরে বন্দি করেছিল। একটি অস্ত্র ভেসে গিয়ে মিস জিয়ানলির কাছে পৌঁছেছিল, আর অন্যটি স্পেস টাইম ক্র্যাক পোর্টালের ভিতরে হারিয়ে গিয়েছিল এবং পরে সেটা তোমার কাছে পৌঁছায়। আমি সেই মিটিওর স্টোন খুঁজে পেতে অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমি সেটা পাইনি। এসব শুনে কিনু মাস্টার লিয়ানের সামনে এসে বলে, আমাদের যখন প্রথম দেখা হয়েছিল তার মানে তখন থেকেই আপনি জানতেন যে আমার কাছে ওই মিটিওর স্টোন আছে, তাহলে আপনি আমাকে মেরে জোর করে ওই স্টোন কেন কেড়ে নেননি? আপনি চাইলে তো এমনটা করতে পারতেন। এটাতে মাস্টার লিয়ান জবাব দেয়, গডেস অফ লাইফ মানে জু কিউমি আমার প্রেমিকা, সে তোমাকে নিজ হাতে চুজ করেছে, তাই আমি তার ইচ্ছেকে ভঙ্গ করতে পারি না।
আর যাকে জু কিউমি সিলেক্ট করেছে শুধু সেই এই স্টোন অফ লাইফ অ্যান্ড সোলকে রিফাইন করতে পারবে। তোমাকে বাদ দিয়ে এই স্টোন আর কাউকে নিজের মাস্টার হিসেবে মানবে না। অন্যদিকে কিনিউ চা খেতে খেতে মাস্টার লিয়ানকে জিজ্ঞেস করে, আচ্ছা এখন জিয়ানলি কেমন আছে? মাস্টার লিয়ান উত্তর দেয়, খুব একটা ভালো নেই। জিয়ানলির বাবা জোর করে জিয়ানলির বিয়ের ঘোষণা করে দিয়েছে, আর তুমি এখনও পুরোপুরি প্রস্তুত নও। আমি যথাসাধ্য চেষ্টা করেছি বিয়েটা পিছোতে, কারণ এখনও তুমি অতটা শক্তিশালী হওনি যে সেই ম্যারেজ প্রপোজালে অংশ নিতে পারবে। আসলে এই ম্যারেজ প্রপোজালটা এক ধরনের প্রতিযোগিতা হবে, যেখানে শক্তিশালী কাল্টিভেটররা জিয়ানলির জন্য লড়াই করবে, আর যে সবচেয়ে শক্তিশালী হবে সেই জিয়ানলিকে স্ত্রী হিসেবে পাবে। এই কথা শুনে কিনিউ কিছুটা চিন্তিত হয়ে যায়। হঠাৎ মাস্টার লিয়ান বলে ওঠে, আমি আসলে এখানে এসেছি তোমাকে 8 মেজর ফ্যামিলি সম্পর্কে ইনফরমেশন দিতে, যাতে তুমি বুঝতে পারো কারা তোমার জন্য বিপজ্জনক আর কারা নয়। তারপর মাস্টার লিয়ান বলতে শুরু করে যে আজ থেকে 60 বিলিয়ন বছর আগে ডিভাইন রিয়েলামে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ থেকেই গড়ে ওঠে গডদের 8 মেজর পরিবার। প্রথমে তাদের লক্ষ্য ছিল শক্তি বাড়ানো আর অন্যদের নিয়ন্ত্রণ করা, কিন্তু সময়ের সাথে সাথে ক্ষমতা আর লাভের জন্য তারা একে অপরের সাথে জোট বাঁধতে শুরু করে। ফলে এই 8টি পরিবার ভাগ হয়ে যায় 4টি অংশে। প্রথম ভাগে হলো 3টি ক্ল্যান, ডুয়ানভু ক্ল্যান, টাং ক্ল্যান আর মু ক্ল্যান। তারা মিলে শান্টু ক্ল্যান আর জিয়াং পরিবারের বিপক্ষে দাঁড়ায়। তাই জিয়ান আর শান্টু এরা দুজনে বাধ্য হয় নিজেদের মধ্যে জোট বাঁধতে। অন্যদিকে হোয়াংফু ক্ল্যান আর পুটাই ক্ল্যান লড়াই তেমন একটা পছন্দ করতো না, তাই তারা নিজেদের মধ্যে জোট বাঁধে এসব থেকে দূরে থাকার জন্য। শেষে থাকে জাও পরিবার, আর জাও পরিবারই সবচেয়ে বিপজ্জনক, কারণ তাদের পরিবারে এখনও 3 গ্রেট হেভেনলি সোভারেন আছে, যাদের মোকাবিলা করা খুবই কঠিন। তারা বাকিদের জন্য সবচেয়ে বড় হুমকি। এ কথা শুনে কিনিউ বেশ চিন্তিত হয়ে পড়ে। সে জিজ্ঞেস করে জাও পরিবারের কাছে এই অতিরিক্ত 2 গড কিং লেভেলের সোভারেন কোথা থেকে এলো। মাস্টার লিয়ান ব্যাখ্যা করে 60 বিলিয়ন বছর আগে যখন সেই ডিভাইনের যুদ্ধ হয়েছিল, তখন এক অ্যাসেন্ডার ছিল একেবারে তোমার মতো, যে মর্টাল রিয়েলাম থেকে ডিভাইন রিয়েলামে এসেছিল। সে নিজের লেভেল ব্রেক থ্রু করে গড কিং লেভেলে প্রবেশ করে, আর সে জাও পরিবারে যোগ দিয়ে তাদের সদস্য হয়ে যায়। আর তৃতীয় গড কিং সোভারেনের নাম হলো ফাদার অফ হেভেনলি সোভারেন। তার শক্তি এই 3 জনের মধ্যে সবচেয়ে বেশি। সে খুবই রহস্যময়, কোথা থেকে এসেছে আমি নিজেও তা জানি না। আমার মনে হয় আমায় ছাড়াও গোটা ডিভাইন রিয়েলামে কেউই তা জানে না। তবে তুমি তার চিন্তা করো না। এরপর মাস্টার লিয়ান বলে, এই মুহূর্তে তোমার জানা দরকার যে তোমার 4 জন প্রতিদ্বন্দ্বী থাকবে। প্রথমত সবচেয়ে দুর্বল হলো স্নোফল সিটির কানহু, আর দ্বিতীয় হলো শান্টু ক্ল্যানের প্রিন্স শান্টু ফান। এরা দুজনই হাই লেভেল সেলেস্টিয়াল গড র্যাঙ্কে পৌঁছে গেছে। এই কথা শুনে কিনু মনে মনে ভাবে, সবচেয়ে দুর্বলরাও আমার থেকে অনেক শক্তিশালী। মাস্টার লিয়ান আরও বলে, তৃতীয় হলো ডুয়ানভু ক্ল্যানের প্রিন্স ডুয়ানভু ইউচান। আমি ব্যক্তিগতভাবে ওকে খুব পছন্দ করি, কারণ মর্টাল রিয়েলামে সে এক মেয়ের সাথে আজীবন থাকার প্রতিজ্ঞা করেছিল, কিন্তু সেই মেয়ে তাকে বিশ্বাসঘাতকতা করে। এতে ইউচানের মন ভেঙে যায়। এরপর থেকে সে আর ভালোবাসার খোঁজ করেনি। সম্ভবত এই বিয়ের প্রস্তাবে সে অংশ নিচ্ছে শুধু পরিবারের কারণে। এই কথা শুনে কিনু মনে মনে বলে, কি দারুণ প্রেমিক। সে মন থেকে ওই মেয়েটিকে ভালোবেসেছিল। যদিও মেয়েটি তাকে ঠকিয়েছে, তবু আমার এই মানুষটিকে পছন্দ হয়েছে। ভবিষ্যতে সুযোগ পেলে আমি অবশ্যই ওর বন্ধু হতে চাইব। এরপর হঠাৎ মাস্টার লিয়ান বলে, এখন শেষ প্রার্থী, যে হলো জাও পরিবারের প্রিন্স জাও জিয়ান। তার সম্পর্কে আমি তেমন কিছু জানি না, তবে এইটুকু নিশ্চিত বলতে পারি সেই হবে তোমার সবচেয়ে বিপজ্জনক শত্রু। এই কথা শুনে কিনু মনে মনে বলে, যদি আমাকে এই 4 জনকে হারাতে হয়, তবে যে কোনো মূল্যে আমাকে নিউ গড অফ ক্রাফটসম্যান হতে হবে, যাকে আমরা ওয়েপেন ফোর্জিং মাস্টার বলে ডাকতে পারি। কিনু এসব কিছু ভাবছিল, তখনই মাস্টার লিয়ান তাকে প্রশ্ন করে, তুমি কি ভাবছো? এটা শুনে কিনু উঠে দাঁড়ায় আর জবাব দেয়, বিশেষ কিছু না। কিন্তু মাস্টার, আপনি তো আমাকে কথা দিয়েছিলেন যে যদি আমি লিয়ান আর্টিফ্যাক্টের 3rd ফ্লোরকে আনলক করতে পারি, তাহলে আমার জিয়ানলির সাথে দেখা করার সুযোগ হবে। এটা শুনে মাস্টার লিয়ান হেসে বলে, তুমি সত্যিই খুব অস্থির হয়ে পড়েছো, কিন্তু চিন্তা করো না, আমি জিয়ানলিকেও তোমার সাথে দেখা করার জন্য এখানে নিয়ে এসেছি। এই কথা শুনে কিনুয়ের মুখ আনন্দে ভরে যায়। সে মিস জিয়ানলির এনার্জি ফিল করে দ্রুত সেই দিকে যেতে লাগে। বহু বছর পার হয়ে গেছে, ওদের দেখা হয়নি। শেষবার কিনু জিয়ানলিকে দেখেছিল মর্টাল রিয়েলামে, যখন তার পরিবারের লোকেরা তাকে নিতে এসেছিল। দুজন একে অপরকে দেখে ছুটে আসে, আর কিনু মিস জিয়ানলিকে জড়িয়ে ধরে। জিয়ানলিও খুশি হয়ে বলে, কিনু, এত বছর পরে অবশেষে তোমাকে দেখতে পেলাম। কিনুও উত্তর দেয়, আমিও তোমাকে খুব বেশি মিস করেছি। এখন এই অসম্পূর্ণ ভালোবাসা পূর্ণ করতে কিনু সাথে সাথে তাকে একটা কিস করে,
আর তাদের মধ্যে একটা ছোট্ট মিষ্টি রোমান্টিক অ্যাঙ্গেলও ক্রিয়েট হয়। জিয়ানলি আবেগপ্রবণ হয়ে বলে, আমি ভাবিনি এত তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে। আমি ভেবেছিলাম হয়তো আমাকে 10 লক্ষ বছর বা 10 কোটি বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু আমি হাল ছাড়তে রাজি ছিলাম না। আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করতাম। তবে তোমার কষ্ট দেখে সবসময় আমার খারাপ লাগতো যে আমাকে পেতে তুমি এত যন্ত্রণা সহ্য করছো। এসব কথা বলতে বলতে জিয়ানলির চোখে জল চলে আসে। কিনিউ তার চোখের জল মুছে দিয়ে বলে, এবার কান্না থামো। আমরা আবারও একসাথে হয়েছি, তাই আমার আর কোনো দুঃখ নেই। তোমাকে পেতে হলে যতই কষ্ট করতে হোক না কেন, আমি খুশি মনে তা সহ্য করব। এসব কিছু শুনে মিস জিয়ানলির মন কিনুয়ের প্রতি ভালোবাসায় ভরে যায়। হঠাৎ মাস্টার লিয়ান এগিয়ে আসেন এবং তিনি বলেন, আমি জানি আজ তোমরা দুজন বহু বছর পর দেখা করছো, তাই আবেগপ্রবণ হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমি জিয়ানলির ম্যারেজ প্রপোজাল নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই। এখন তোমাদের সামনে দুটো পথ আছে। প্রথম পথ হলো তোমরা দুজন এখান থেকে দূরে পালিয়ে যাও এবং নিজেদের মতো করে জীবনযাপন কাটাও। দ্বিতীয় পথ কিনিউ, তুমি সেই প্রতিযোগিতায় অংশ নাও এবং সবার সামনে জিয়ানলিকে জিতে তাকে সম্মানের সাথে নিজের স্ত্রী বানাও। তাহলে বলো তুমি কোন পথ বেছে নিবে? কিনিউ মিস জিয়ানলির চোখের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, যদি আমি জিয়ানলিকে নিয়ে পালিয়ে যাই তাহলে তার পরিবারের সাথে সমস্ত সম্পর্ক চিরতরে শেষ হয়ে যাবে। সে আর কখনো নিজের পরিবারে ফিরতে পারবে না। অথচ আমি জানি সে তার পরিবারকে ভীষণ ভালোবাসে। আমি তাকে কষ্ট দিতে পারবো না। তাই কিনিউ দৃঢ়ভাবে জিয়ানলিকে বলে, আমি অবশ্যই তোমাকে সম্মানের সাথে নিজের স্ত্রী বানাবো। তুমি চিন্তা করো না, আমি ওই প্রতিযোগিতায় অংশ নিব এবং তোমাকে অবশ্যই জিতব। এই কথা শুনে জিয়ানলি চিন্তিত হয়ে বলে, কিন্তু সেই 4 ক্যান্ডিডেট অনেক শক্তিশালী। তারা সবাই শুধু আমার সাথে ডুয়াল কাল্টিভেশন করে গড কিং লেভেলে পৌঁছতে চায়, তাই তারা কোনোভাবেই থামবে না। তারা তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। কিনিউ, আমার কথা শোনো, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। আমি তোমার সাথে যেতে রাজি। আমার মা বাবা হয়তো নিজেকে সামলে নিবে। তুমি আর বেশি চিন্তা করো না এ বিষয় নিয়ে। সব কথা শুনে কিনিউ জিয়ানলির চোখে তাকিয়ে বলে, আমার উপরে ভরসা রাখো, আমি অবশ্যই সফল হব আর সবার সামনেই তোমাকে নিজের স্ত্রী বানাবো। এসব শুনে মাস্টার লিয়ান খুশি হন। তিনি কিনুয়ের প্রশংসা করে বলেন, আমি জানি তুমি ইলিউশনারি প্যালেস রিফাইন করেছো আর মাস্টার জিবির ইনহেরিটেন্সও পেয়েছো, মানে তুমি অনেক শক্তিশালী অস্ত্র নির্মাণ করতে পারো। যদি তুমি পরবর্তী নিউ ওয়েপেন ফোর্জিং গড হতে পারো তাহলে হয়তো তোমার জেতার সম্ভাবনা তৈরি হবে। তবে অস্ত্র নির্মাণের গড হওয়া এতটাও সহজ কাজ নয়। এটা শুনে মিস জিয়ানলি চিন্তিত হয়ে পড়লেও কিনু তাকে ভরসা দেয়, চিন্তা করো না, তোমাকে পেতে আমি যে কোনো কিছু করতে পারি। এসব কথা বলার পর কিনু মাস্টার লিয়ান, মিস জিয়ানলি এবং সেবল এই তিনজনকে নিয়ে নিজের ইউনিভার্সের মধ্যে থাকা ক্লাউড মিস্টিক প্যালেসে চলে আসে। সেখানে পৌঁছে মাস্টার লিয়ান অনুভব করলেন এখানকার স্পেস ল একেবারে আলাদা। শুধু কিনুই এটা নিয়ন্ত্রণ করতে পারবে, মানে কিনিউ স্পেস লয়ের উপরে পুরো মাস্টারি অর্জন করেছে। অন্যদিকে সেবলের কাছে ছিল টাইম কন্ট্রোল করার ক্ষমতা, কিন্তু যখন সে এখানে আসে তো সে নিজের স্ট্রিম স্পিয়ার টেকনিক ব্যবহার করে মাস্টার লিয়ানকে নিজের টাইম কন্ট্রোল অ্যাবিলিটি দেখানোর চেষ্টা করে, কিন্তু তার টেকনিক এখানে কাজ করে না। এটা দেখে সেবল আর কিনিউ দুজনেই অবাক হয়ে যায়। এরপরে কিনিউ সেবলকে নিয়ে আবারও লিয়ান আর্টিফ্যাক্টের 3য় ফ্লোরে চলে আসে। সেখানে কিনিউ সেবলকে বলে, আরও একবার তুমি নিজের স্ট্রিম স্পিয়ার টেকনিকের ব্যবহার করে দেখো। আর এবার যখন সেবল নিজের টেকনিক অ্যাক্টিভেট করে তখন দেখা যায় চারপাশের সময় অদ্ভুতভাবে চেঞ্জ হচ্ছে। সেবল সময়কে কখনো দ্রুত আবার কখনো স্লো করতে পারছে। এটা দেখে মাস্টার লিয়ান বেশ মুগ্ধ হয়ে যান, কারণ তার মতে টাইম আর স্পেসকে নিয়ে এত ভালো আন্ডারস্ট্যান্ডিং তো শুধু গড কিং লেভেলের কোনো কাল্টিভেটরের পক্ষেই সম্ভব। কিন্তু কিনু বুঝে যায় যে সেবলের এখনও লিয়ান আর্টিফ্যাক্টের দরকার আছে। সেবল এই আর্টিফ্যাক্টের ভিতরেই নিজের টাইম লকে আরও ভালো করে মাস্টার করতে পারবে। তাই কিনু মাস্টার লিয়ানকে অনুরোধ করে, আমাকে এই আর্টিফ্যাক্ট আরও কিছুদিনের জন্য ধার দিন। এটাতে মাস্টার লিয়ানও রাজি হয়ে যায়। এরপরে ওনার এখান থেকে চলে যাওয়ার সময় হয়ে যায়। তবে মিস জিয়ানলি কিনিউকে ছেড়ে যেতে চাইছিল না। সে কিনিউয়ের কাছে এসে বলে, আমি আর তোমার থেকে আলাদা হতে চাই না। কিনিউ তার কথা শুনে উত্তর দেয়, ঠিক আছে, তাহলে আমরা এখানেই থেকে কাল্টিভেশন করব। কারণ লিয়ান আর্টিফ্যাক্টের 3য় ফ্লোর খুবই বিশেষ, কারণ বাইরের 1 বছর এখানে ভিতরের 1000 বছরের সমান। তাই দুজন সেখানেই কাল্টিভেশন শুরু করে। বাইরে যখন 1 বছর কেটে যায়, ভিতরে ততক্ষণে কেটে গেছে পুরো 1000 বছর। এই সময়ে মিস জিয়ানলি নিজের এনার্জি বাড়ানোর চেষ্টা করছিল। অন্যদিকে কিনিউ শিখছিল অস্ত্র তৈরির কৌশল।
1000 বছরে সে মাস্টার জিবির কাছ থেকে পাওয়া বিভিন্ন ধরনের অস্ত্র নির্মাণ টেকনিক আয়ত্ত করে নিয়েছে। একদিন কিনু সেই টেকনিকগুলো ব্যবহার করে বিভিন্ন ধাতুকে রিফাইন করে একটি সেলেস্টিয়াল শর্ট বানানোর চেষ্টা করে। সে নিজের কাছে থাকা ভয়েড রিফাইনিং হ্যামার বের করে ধাতুগুলোর ওপরে জোরে জোরে মারতে শুরু করে। এতে ধাতুগুলো এক সময় তলোয়ারের আকার নিতে লাগে। এরপর সে দুটো ওয়াটার এলিমেন্টের বল বের করে। একটি ছিল আইস ব্লু কালারের বল আর অপরটি ছিল গোল্ডেন কালারের। এসব ব্যবহার করে সে তলোয়ারটিকে আরও শক্তিশালী করল। এখনও তলোয়ারের স্পিরিটকে জাগ্রত করার সময় ছিল। এর জন্য কিনিউ নিজের কিয়ানকুন ওয়ার্ড ফরমেশন অ্যাক্টিভেট করে। যেহেতু এটা একটা লেভেল 8-এর ফরমেশন, তাই তলোয়ারটি আরও শক্তিশালী হয়ে একেবারে নিখুঁতভাবে তৈরি হয়ে যায়। কিনিউ সেটা দেখে খুশি হচ্ছিলই কি ঠিক তখনই মিস জিয়ানলি নিজের কাল্টিভেশন শেষ করে সেখানে চলে আসে। কিনিউ তলোয়ারটি হাতে নিয়ে আনন্দের সাথে তাকে বলে, দেখো তুমি আমার জন্য সত্যিই কতটা লাকি। আমি আজকে কি বানালাম, একেবারে সাধারণ মানের কিছু ম্যাটেরিয়াল দিয়ে আমি এক মিড গ্রেড সেলেস্টিয়াল শর্ট তৈরি করেছি। এটা আমার 1000 বছরের সবচেয়ে বড় অর্জন। মিস জিয়ানলি অবাক হয়ে বলে, সত্যি কিনিউ, তুমি কি সাধারণ মানের ম্যাটেরিয়াল দিয়ে এই মিড লেভেলের সেলেস্টিয়াল শর্ট বানিয়েছো? কিনিউ এটাতে উত্তর দেয় হ্যাঁ। এরপর সে ওই তলোয়ারটি মিস জিয়ানলিকে উপহার হিসেবে দেয়। মিস জিয়ানলি সেটি গ্রহণ করে খুশি মনে বলে, আমি এর নাম রাখবো মিটিওর ড্রিম। এরপর সে কিনিউকে জিজ্ঞেস করে, এটা ছাড়াও কি তুমি আরও কোনো আর্টিফ্যাক্ট তৈরি করেছো? যেটাতে কিনিউ তার হাতে ধরে বলে, চলো আমার সাথে, আমি তোমাকে কিছু দেখাবো। সে মিস জিয়ানলিকে নিয়ে একটি পাহাড়ের চূড়ায় চলে আসে এবং নিজের শক্তি ব্যবহার করে 30 মিলিয়ন বিভিন্ন ধরনের ওয়েপেন সামনে হাজির করে। এরপর কিনিউ জানায় এগুলোর মধ্যে প্রায় 1 মিলিয়ন হলো লো লেভেল সেলেস্টিয়াল ওয়েপেন। এসব দেখে মিস জিয়ানলি পুরো শক হয়ে যায়। সে অবাক হয়ে বলে, কিনিউ, তুমি কি বুঝতে পারছো তুমি কি বিশাল কৃতিত্ব অর্জন করেছো? কারণ একটা সাধারণ সেলেস্টিয়াল অস্ত্র বানাতেই অন্তত 10,000 বছর সময় লাগে, আর তুমি তো মাত্র 1000 বছরের মধ্যেই এতগুলো অস্ত্র তৈরি করে ফেলেছো। কিনিউ উত্তর দেয়, আমার কাছে কিয়ানকুন ফরমেশন আছে, আর সেটার সাহায্যে আমি খুব দ্রুত অস্ত্রের স্পিরিটকে জাগিয়ে তুলতে পারি। তাই আমার কাছে ওয়েপেনে ফোর্জিং করতে বেশি একটা সময় লাগে না। মিস জিয়ানলি এটা শুনে ভীষণ খুশি হয়ে বলে, তুমি এখনো সত্যিই ওয়েপেনে ফোর্জিং গড হয়ে উঠতে পারবে। বরং আমার তো মনে হয় তুমি একদিন সহজেই ওয়েপেন ফোর্জিং গডকেও পিছনে ছাড়িয়ে যাবে। এ কথা বলে মিস জিয়ানলি আনন্দে কিনিউকে জড়িয়ে ধরে। এরপর সিন শিফট হয় হোয়াংফু পরিবারের এম্পারারের ওপর, যার কাছে কিনিউ একটি চিঠি পাঠিয়েছিল। তাতে সে কিছু সাধারণ ম্যাটেরিয়াল চেয়েছিল অস্ত্র তৈরি করার জন্য। এম্পারার এতে রাজি হন, তবে তিনি এখনও খুব বেশি চিন্তিত ছিলেন। তখন তার স্ত্রী জিজ্ঞেস করে, আপনি এত চিন্তিত কেন? এম্পারার জবাব দেয় যে তাদের হোয়াংফু পরিবারের কিছু হাই হ্যাভেনলি লেভেলের ওয়েপেন চাই, যেগুলো তৈরি করা খুবই কঠিন একটা কাজ। তাই তাদের বাধ্য হয়ে ওই ইউজিকে ডাকতে হবে। এটা শুনে এম্পারারের স্ত্রী অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ওই ইউজির পারিশ্রমিক বেশ বেশি। সে একটি হাই গ্রেড হ্যাভেনলি অস্ত্র তৈরি করতে 10 গুণ বেশি দাম নিত। তবে এম্পারার চিন্তিত হয়ে বলে, এর বাইরে আমাদের কাছে অন্য কোনো রাস্তা নেই। যখন থেকে ওয়েপেন ফোর্জিং গড মাস্টার জিবি উধাও হয়ে গেছে, তখন থেকে আমরা পুরো বাধ্য হয়ে গেছি। এখন পুরো ডিভাইনের রিয়ালামে শুধু 2 জন মানুষই আছে যারা হাই গ্রেড হ্যাভেনলি ওয়েপেন তৈরি করতে পারে। প্রথমত হলো ডুয়ানমু পরিবারের মাস্টার ফ্যাং এবং দ্বিতীয়জন হলো থান্ডার পানিশমেন্ট সিটির ওয়েজি। তিনি আরও বলেন, একটি হাই গ্রেড হ্যাভেনলি অস্ত্রকে নিজের সামনে তৈরি হতে দেখে কিনিউ অনেক কিছু শিখতে পারবে। তাই এম্পারার তৎক্ষণাৎ কিনিউকে একটা আমন্ত্রণ জানায় যেন সে এসে মাস্টার ওয়েউজিকে অস্ত্র তৈরি করতে দেখে। এই কথা শুনে মিস জিয়ানলি কিনিউকে বলে, দেখো, হোয়াংফু এম্পারার তোমাকে অনেকে বেশি অ্যাডমায়ার করে। কোথাও এমনটা তো নয় যে তিনি চান তুমি তার মেয়েকেও বিয়ে করো। এটা শুনে কিনিউ উত্তর দেয়, না, তুমি একটু বেশি ভেবে ফেলছো। এমন কিচ্ছু হবে না। তুমি ভালো করেই জানো এই পৃথিবীতে এমন কিচ্ছু নেই যা আমাদেরকে আলাদা করতে পারে। এটা শুনে মিস জিয়ানলি হাসতে শুরু করে এবং দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে। পরের দিন আমাদেরকে দেখানো হয় হোয়াংফু প্যালেসের সিন, যেখানে কিনিউয়ের সঙ্গে ক্যাপ্টেন হোয়াংজিনও উপস্থিত ছিল। হঠাৎই ক্যাপ্টেন হোয়াংজিনের ছোট ভাই লুওসই সেখানে আসে এবং কিনিউকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। কিনিউও খুশি হয়ে বলে, তুমিও এখানে এসেছো, মনে হচ্ছে ওয়েপেন রিফাইনিং নিয়ে তোমারও অনেক আগ্রহ রয়েছে। এতে ক্যাপ্টেন হোয়াংজিন কিনিউকে জানায়, হ্যাঁ, বাবা বিশেষভাবে লুওইউসুকে এখানে ডেকেছে এই অস্ত্র রিফাইনিং দেখার জন্য। যাই হোক, আমি তো শুনেছি কিনিউ, তুমিও নাকি কিছুদিন ধরে ওয়েপেন ফোর্জিং টেকনিক শিখছো, যার জন্য তুমি অনেকগুলো সাধারণ উপকরণও বাবার কাছে চেয়েছিলে। এখানে এসব কথা শুনে লুওসই উত্তেজিত হয়ে কিনিউকে জিজ্ঞেস করে,
তুমি কি সত্যিই একটি হাই গ্রেড হ্যাভেনলি ওয়েপেন তৈরি করতে পারবে? কিনু কোনো উত্তর দেওয়ার আগেই হঠাৎ ক্যাপ্টেন হোয়াংজিন তার ভাইকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? যে কোনো হাই গ্রেড হ্যাভেনলি ওয়েপেন তৈরি করার জন্য একজন কাল্টিভেটরকে অন্তত 10 কোটি বছরের কাল্টিভেশন ও প্র্যাকটিস করতে হয়। আর তুমি কিনুয়ের কাছে এরকমটা কিভাবে আশা করতে পারো? ও এই কাল্টিভেশন জগতে এসেছে শুধু কিছুদিনই হয়েছে। অন্যদিকে কিনু ওদের দুজনের কথা শুনে মনে মনে হাসতে লাগে, কারণ তার মনে পড়ে যখন সে লিয়ান আর্টিফ্যাক্টের ভিতর কাল্টিভেশন প্র্যাকটিস করছিল, তখন কেবল অর্ডিনারি কিছু ম্যাটেরিয়াল ব্যবহার করেই সে একটি মিড গ্রেড হ্যাভেনলি লেভেলের ওয়েপেন ফোর্জ করেছিল, যেটা দেখে মাস্টার লিয়ান কিনুয়ের প্রশংসাও করেছিল। তখন কিনু তার মাস্টারকে বলেছিল, যদি আমি সঠিক ম্যাটেরিয়ালস পাই তবে আমি সহজেই একটি হাই গ্রেড হ্যাভেনলি লেভেলের ওয়েপেনকে ফোর্জ করতে পারবো। এই কথা শুনে মাস্টার লিয়ান খুব খুশি হয়ে যায় এবং সে বলেছিল, তাহলে তোমার বাইরের জগতে গিয়ে সবার সামনে তোমার এই অ্যাবিলিটি দেখাতে হবে, কারণ যদি তুমি এটা করতে পারো তাহলে হোয়াংফু ক্ল্যান তোমাকে তাদের সাকসেসর হিসেবে বেছে নিবে, আর এরপর তুমি বাকি 8 মেজর ফ্যামিলির মতো হোয়াংফু ক্ল্যানের পক্ষ থেকে মিস জিয়ানলির কাছে ম্যারেজ প্রপোজাল পাঠানোর সুযোগও পাবে। এখানে কিনু যখন এসব কিছু ভাবছিল, হঠাৎই সেখানে মাস্টার ওয়েজি চলে আসে, যিনি ওয়েপেন ফোর্জিং গ্র্যান্ড মাস্টার, আর তিনি প্রচণ্ড অ্যাটিটিউড নিয়ে সেখানে হাজির হন। এটা দেখে কিনু বুঝে যায় যদিও মাস্টার ওয়েজি গড কিং লেভেলে পৌঁছায়নি, তবুও ওয়েপেন ফোর্জিং গ্র্যান্ড মাস্টার হওয়ার কারণে তাকে গড কিং লেভেলের সম্মান দেওয়া হচ্ছিল। মানে যদি আমিও ওয়েপেন ফোর্জিং গ্র্যান্ড মাস্টার হয়ে যাই তাহলে আমার জন্যও মিস জিয়ানলির সাথে বিয়ে করাটা তেমন একটা কঠিন কাজ হবে না। অন্যদিকে আমরা দেখি মাস্টার এহেজি খুব অহংকারভাবে বলছিল যে কাউকে দ্রুত পাঠিয়ে ম্যাটেরিয়াল নিয়ে আসো, আমার হাতে বেশি সময় নেই। আর যখন ম্যাটেরিয়ালস তার কাছে চলে আসে তখন সে সঙ্গে সঙ্গে একটি আইসোলেশন ব্যারিয়ার তৈরি করে বলে, আমার একটুকু শোরগোল চাই না, যদি কেউ শোরগোল করে আমার মনোযোগ ভাঙে আর ওয়েপেন ফোর্জিং ব্যর্থ হয় তবে তার দায় আমার হবে না। এভাবে নানান রং ঢং করতে করতে শেষ পর্যন্ত সে তার বড় ফার্নেস বের করে। এরপর সে 10 পারফেকশন ফরমেশন ব্যবহার করে প্রিসিয়াস ম্যাটেরিয়ালগুলোকে ফোর্স করতে লাগে, কিন্তু শুরুর দিকটাই তার জন্য ভীষণ কঠিন হচ্ছিল। এই প্রক্রিয়ার সময় আমরা দেখি মাস্টার এহেজি বহু প্রিসিয়াস ম্যাটেরিয়াল নষ্ট করে ফেলে, তবে কিছুক্ষণ পরে কয়েকটি ম্যাটেরিয়ালস প্রথম ধাপে সফল হয় এবং সেগুলো ফার্নেসের ভিতরে রিফাইন হতে লাগে। এরপর মাস্টার এহেজি হ্যামার দিয়ে সেগুলোকে মারতে মারতে একটি সর্ডে কনভার্ট করতে শুরু করে, আর দেখতেই দেখতে সে একটি হাই গ্রেডের হ্যাভেনলি লেভেল ওয়েপেন তৈরি করে ফেলে। এটা দেখে ক্রাউন প্রিন্স কিনুকে জিজ্ঞাসা করে, কিনু তোমার কাছে এই পুরো প্রসেস কেমন লাগলো? তখন কিনু উত্তর দেয়, প্রক্রিয়াটা অবশ্যই অনেক অ্যামেজিং ছিল, কিন্তু মাস্টার এহেজি অনেক মূল্যবান ম্যাটেরিয়াল নষ্ট করে ফেলেছেন। তাছাড়া তার এই হাই গ্রেড হ্যাভেনলি ওয়েপেন বড় কষ্টে এই ক্যাটাগরিতে কোয়ালিফাই করছে। এই কথা শুনে মাস্টার এহেজি রেগে গিয়ে বলে, নাদান ছেলে, তুমি কি এ বিষয়ে আমার সাথে তর্ক করছো নাকি? যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে কথা বলা উচিত নয়। তখন কিনু সামনে এসে বলে, এতে বিতর্কের কি আছে? সবাই নিজের চোখে দেখেছে তুমি 48 প্রিসিয়াস ম্যাটেরিয়াল নষ্ট করে কেবল একটি হাই গ্রেড হ্যাভেনলি ওয়েপেন বানিয়েছ। এরপর মাস্টার এহেজি উত্তর দেয়, হ্যাঁ 48 ম্যাটেরিয়াল নষ্ট হয়েছে, কিন্তু দেখো আমি একটা হাই গ্রেড হ্যাভেনলি ওয়েপেনও তো বানিয়ে ফেলেছি, আর এটাই সবচেয়ে বড় একটা ব্যাপার। তখন কিনু বলে, হ্যাঁ কিন্তু হাই গ্রেড হ্যাভেনলি ওয়েপেনের আপার টায়ার থাকে আবার লোয়ার টায়ার থাকে, আর এই ওয়েপেনটা লো লেভেলের। এতে মাস্টার এহেজি অজুহাত দেখিয়ে বলে, এমনটা হয়েছে কারণ আমার কাছে ব্ল্যাক ক্লাউড স্টোন ছিল না, আমি স্কাই ক্লাউড স্টোন ব্যবহার করেছি, তাই ওয়েপেনের পাওয়ারে কিছুটা পার্থক্য এসেছে। কিন্তু তুমি এসব কথা কেন বলছো? যদি তোমার এত জ্ঞান থাকে তাহলে তুমি না হয় এই ম্যাটেরিয়াল ব্যবহার করে আমার চেয়েও শক্তিশালী হাই গ্রেড হ্যাভেনলি ওয়েপেন তৈরি করে দেখাও। এটা শুনে কিনু ফোর্জ করার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি হোয়াংফু এম্পারারও কিনুয়ের প্রতি সম্পূর্ণ আস্থা ছিল। সে ততক্ষণাৎ সব ম্যাটেরিয়ালস বের করে কিনুকে দিয়ে দেয়, কিন্তু কিনু এম্পারারকে বলে, আমার এত ম্যাটেরিয়ালসের দরকার নেই, আমার কেবল এর অর্ধেক হলেই চলবে। এটা শুনে মাস্টার এহেজি পুরো শক হয়ে যায়। তার মনে হচ্ছিল কিনু অনেকে বেশি অ্যারোগেন্ট হচ্ছে, কিন্তু কিনু জানতো সে কি করছে। সে শুরুতেই নিজের কিয়ানকুন ওয়ার্ড ফরমেশন অ্যাক্টিভেট করে নেয়। এরপর কিনু পার্পল ফ্লেম অ্যাক্টিভেট করে ম্যাটেরিয়ালস রিফাইন করা শুরু করে। এটা দেখে মাস্টার এহেজিও অবাক হয়, তবে এখনও তার কিনুয়ের ওপরে কোনো ভরসা ছিল না। তার ধারণা ছিল কিনু হয়তো কিছু টেকনিক্সে ভালো, কিন্তু সে কোনোভাবেই হাই গ্রেড হ্যাভেনলি ওয়েপেন রিফাইন করতে পারবে না। হঠাৎ কিনু তার ভয়েড রিফাইনিং হ্যামার বের করে 1000 ফোল্ড রিফাইনমেন্ট টেকনিক ব্যবহার করতে শুরু করে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়,
কারণ মাস্টার জিবিও ঠিক এই ধরনের টেকনিকই ব্যবহার করত। এবং আমরা দেখি কিনু সবার সামনে মুহূর্তের মধ্যেই একটি হাই গ্রেড হ্যাভেনলি ওয়েপেন ফোর্জ করে ফেলে। এই ওয়েপেনে কিনু বিভিন্ন এলিমেন্টের পাওয়ারও যোগ করে। তবে এখনও শেষ ধাপ বাকি ছিল, যাকে বলে স্পিরিচুয়াল অ্যাক্টিভেশন। এই স্পিরিচুয়াল অ্যাক্টিভেশন টেকনিক মাস্টার এহেজি করেনি, কারণ এটি একা করতে প্রায় 1000 বছর সময় লেগে যায়, আর মাস্টার এহেজি এত সময় নষ্ট করতে চায়নি। কিন্তু অন্যদিকে আমরা দেখি কিনিউ নিজের কিয়ানকুন ফরমেশন ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যেই স্পিরিচুয়াল অ্যাক্টিভেশন টেকনিক কমপ্লিট করে ফেলে। এটা দেখে মাস্টার এহেজির চোখ ছানা বড়া হয়েছে। সে অবাক হয়ে বলে, এটা কিভাবে পসিবল? এই স্পিরিচুয়াল অ্যাক্টিভেশন করতে আমারও 1000 বছর সময় লাগে, আর এই ছেলেটা কয়েক সেকেন্ডে এটা কিভাবে করলো? এখন ওয়েপেন ফোর্স করার পর কিনিউ সেই শট ফার্নেস থেকে বের করে মাস্টার এহেজির দিকে এগিয়ে দেয় এবং বলে, দেখে বলুন তো এই ওয়েপেন কেমন হয়েছে? মাস্টার এহেজি তখন সেই শর্টের শক্তি দেখে অবাক হয়ে বলে যে এর ভিতরে তো সোল ডিভোরিংয়ের ক্ষমতা আছে, তাই সে এটাতে বিশ্বাস করতে পারছিল না। মাস্টার এহেজি কিনিউয়ের দিকে তাকিয়ে বলে, তোমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এটা একেবারেই পসিবল নয়, তুমি এই লেভেলের ওয়েপেন ফোর্জ করতে পারো না। কিন্তু হোয়াংজিন উত্তর দেয়, আপনি নিজের চোখে দেখেছেন কিনু সবার সামনে এই ওয়েপেন ফোর্জ করেছে, আপনি নিশ্চয়ই এটা বলতে চান না যে এই ওয়েপেন নকল। এর দেয় মাস্টার এহেজি উত্তর দেয়, এই ওয়েপেন আসল নাকি নকল তা জানার একটাই উপায় আছে, আর সেটা হলো কম্পিটিশন। এটা শুনে কিনু কম্পিটিশনের জন্য রাজি হয়ে যায়। আমরা দেখি কিনু তার এক সার্ভেন্টকে সেখানে ডাকে, যার নাম কাঙ্কি, আর সে ছিল এক লো লেভেল হ্যাভেনলি গড। কিনু বলে, কেননা আমরা আমাদের সার্ভেন্টের এই ওয়েপেন দিয়ে নিজেদের মধ্যে লড়াই করাই, তাতে বোঝা যাবে যে কোন ওয়েপেন বেশি শক্তিশালী। এম্পারারও এতে অনুমতি দিয়ে দেয়। কিন্তু অন্যদিকে আমরা দেখি মাস্টার এহেজি খুবই চালাক ছিল। সে তার সার্ভেন্ট যে এক হাই লেভেল হ্যাভেনলি গড, যার নাম জাউডিং, তার হাতে নিজের ওয়েপেন দিয়ে দেয়। এর পরের দৃশ্যে দেখা যায় জাউডিং আর কাঙ্কি একে অপরের মুখোমুখি লড়াইয়ের জন্য দাঁড়িয়ে রয়েছে। সবাই এই লড়াই দেখে বলাবলি করতে লাগে, কিনিউয়ের সার্ভেন্টের কাল্টিভেশন লেভেল তো অনেক কম, তাহলে কিনিউ এমন সার্ভেন্ট কেন বেছে নিল? সে কি একটু বেশি ওভার কনফিডেন্ট হচ্ছে? এখন দেখা যায় আসলে এই কথাগুলো সত্যি ছিল। জাউডিং কাঙ্কির ওপরে ভারী পড়ছিল, আর কাঙ্কি ভীষণভাবে ইনজোর্ড হয়ে পড়ে। এটা দেখে মাস্টার এহেজি হাসতে শুরু করে। অন্যদিকে কিনু একেবারেই চিন্তিত হচ্ছিল না। এরিনায় জাউডিং কাঙ্কিকে বলে, তোমার কাছে যতই পাওয়ারফুল ওয়েপেন থাকুক না কেন, আমার কাল্টিভেশন লেভেল তোমার চেয়ে অনেকে বেশি, তাই তুমি এখানে মারা যাবে। এটা বলে সে তার থান্ডার অ্যাবিলিটির ব্যবহার করে আবারও কাঙ্কির ওপরে আক্রমণ শুরু করে। এই আক্রমণের মাঝেই হঠাৎ কাঙ্কিয়ের কানে একটি শব্দ ভেসে আসে, তোমার ওয়েপেনের ওপরে বিশ্বাস রাখো, তোমার জীবনকে তোমার ওয়েপেনের হাতে ছেড়ে দাও, এটা তোমাকে হাঁটতে দিবে না। এই কথা শুনে কাঙ্কি তাই করে। তখন দেখা যায় তার হাই গ্রেড হ্যাভেনলি ওয়েপেন ওই আক্রমণকে ব্লক করে ফেলেছে, আর এর ফলে কাঙ্কি অনেকে বেশি কনফিডেন্ট হয়ে দ্রুত এগিয়ে জাউডিংয়ের ওপরে হামলা করা শুরু করে এবং ওকে দুর্বল করে দেয়। এটা দেখে মাস্টার এহেজি একটু চিন্তিত হয়ে যায় এবং সে তার সার্ভেন্টকে ইশারা করে যে নিজের পুরো শক্তি ব্যবহার করো, প্রয়োজনে কাঙ্কিকে প্রাণেও মেরে ফেলো। এটা শুনে জাউডিং ঠিক এমনটাই করতে শুরু করে। সে তার থান্ডার পানিশমেন্ট সিটি এর ক্লোনিং টেকনিক ব্যবহার করে, যেখানে তার হাই লেভেল হ্যাভেনলি ওয়েপেন অনেকগুলো ক্লোনে পরিণত হয়ে একসাথে কাঙ্কির ওপরে আক্রমণ শুরু করে। এসব আক্রমণ থেকে কাঙ্কিয়ের বাঁচা অনেক বেশি মুশকিল হয়ে পড়েছিল। এমনকি এসব আক্রমণের কারণে কাঙ্কিয়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। সে এখন প্রায় মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে গেছে। তখন সবাই কিনিউকে ব্যঙ্গ করে বলতে লাগে, তুমি নিজেকে ওয়েপেন ফোর্জিং গ্র্যান্ড মাস্টার মনে করো, অথচ এইটুকু বোঝনি যে একজন লো লেভেল হ্যাভেনলি গডকে কখনোই এক হাই গ্রেড হ্যাভেনলি গডের সাথে লড়াই করানো উচিত নয়। অন্যদিকে কিনিউ তো কাঙ্কিয়ের এভাবে আহত হওয়ার অপেক্ষাতেই ছিল, কারণ এ ধরনের লাইফ অ্যান্ড ডেথ পরিস্থিতিতেই এই হাই গ্রেড হ্যাভেনলি ওয়েপেনের আসল শক্তি আনলিশ হয়, যা সোল ডিভোরিং ফ্লেম নামেও পরিচিত। এই ফ্লেম তখন কাঙ্কিয়ের তলোয়ার থেকে দ্রুত বেরিয়ে এসে জাউডিংকে চারিপাশটায় ঘিরে ফেলে। জাউডিং মুক্ত হওয়ার চেষ্টা করলেও পারে না, আর ওই ফ্লেম তার প্রিমোডিয়াল স্পিরিটকেও জ্বালিয়ে কনজিউম করতে শুরু করে। এখন এর ফলে জাউডিংয়ের প্রাণও চলে যেতে পারত, কিন্তু ঠিক তখনই কিনিউ কাঙ্কিকে থামতে বলে, মানে কিনিউ এই ম্যাচ জিতে গেছে। অন্যদিকে মাস্টার এহেজিও কিনিউয়ের প্রতি মুগ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে এসে বলে, কিনিউ আমাকে বলো তুমি আসলে কোন ফোর্জিং টেকনিকের ব্যবহার করেছো? আমি তোমার রিফাইনমেন্ট টেকনিকের মধ্যে 1000 ফোল্ড রিফাইনমেন্ট টেকনিকের ঝলকও দেখেছি, এটা কি সেটাই? এতে কিনিউ উত্তর দেয়, না, এটা 1000 ফোল্ড রিফাইনমেন্ট টেকনিক নয়। হ্যাঁ অবশ্যই আমি সেটার ব্যবহার করেছি, কিন্তু আমি 1000 ফোল্ড রিফাইনমেন্ট টেকনিকের সাথে আরও অনেক মিলিয়ন রিফাইনমেন্ট টেকনিক একসাথে কম্বাইন করেছি, আর এভাবে টানা বহু বছর ধরে এক্সপেরিমেন্ট করার পর আমি এই নতুন ফোর্জিং টেকনিক ইনভেন্ট করেছি,
যেটাকে আমি বলি স্কাই প্লিটিং 9 ফোর্জিং টেকনিক। সব শুনে মাস্টার এহেজি পুরো শকে চলে যায় এবং অনেকক্ষণ ভেবে বলে এটা হতে পারে না, তুমি মিথ্যে বলছো, কারণ আমি কোনোদিন শুনিনি যে মাস্টার জিবি তার 1000 ফোল্ড রিফাইনমেন্ট টেকনিক কাউকে শিখিয়েছে। বলো এই টেকনিক তোমার কাছে কিভাবে এলো? এটাতে কিনিউ হোয়াংফু এম্পারারের দিকে ঘুরে সবার সামনে ঘোষণা করে আমাকে মাস্টার জিবি অনেক কিছু শিখিয়েছে, কারণ আমি হলাম এখন নতুন টেম্পল অফ মিস্টির মালিক। এটা শুনে মাস্টার এহেজি অবাক হয়ে বলে, কি বললে তুমি? তুমি টেম্পল অফ মিস্টির নতুন মালিক? তারপরে সে জোরে জোরে পাগলের মতো হেসে ওঠে। সে হাসতে হাসতে বলে, স্কাই প্লিটিং 9 ফোর্জিং টেকনিক সত্যি অসাধারণ, আর এই ছোট্ট ছেলেটা টেম্পল অফ মিস্টির মালিকও হয়ে গেছে। আজকের দিনে আমি এসব কি শুনছি? এভাবে পাগলের মতো আচরণ করতে করতে সে তার সঙ্গীদের নিয়ে সেখান থেকে চলে যায়। এম্পারার তাকে থামতে বলে, কিন্তু মাস্টার এহেজি আর কিচ্ছু শোনে না। অন্যদিকে আমরা দেখি ব্রাদার লুয়োসই কিনিউয়ের অস্ত্রের দিকে তাকিয়ে বলে ওঠে, ওয়াও, এই হ্যাভেনলি লেভেলের অস্ত্রটা কতটা স্ট্রং! এর ভিতরে তো সোল ডিভোরিংয়ের পাওয়ারও আছে। এমনকি ক্রাউন প্রিন্স আর বাকিরাও কিনিউয়ের কাছে এসে বলে, কিনু প্লিজ, তুমি কি আমাদের জন্য হাই গ্রেড হ্যাভেনলি ওয়েপেন তৈরি করবে? এমনকি এম্পারারও কিনিউয়ের দিকে তাকিয়ে বলে, তুমি সত্যিই এক নম্বরের জিনিয়াস। আর এখন তো আমরা এটাও জানতে পারলাম যে তুমি টেম্পল অফ মিস্টির মাস্টার, যা আমাদের লুয়ানজন হল মাস্টার থেকে অনেক বড় একটা টাইটেল। এটা শুনে এম্পারারের বোন মিস লুজিং দ্রুত নিচে নেমে এসে কিনুয়ের প্রশংসা করতে লাগে এবং সে কিনিউকে বলে, কিনিউ, তোমার ফোর্জিং স্কিল আরও দেখাও, আমরা তোমার স্কিল আরও দেখতে চাই। সবার মুখ থেকে প্রশংসা শুনে কিনিউ মনে মনে খুশি হয়ে ভাবে, এইসব দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই আমি ওয়েপেন ফোর্জিং গ্র্যান্ড মাস্টারের টাইটেল পেয়ে যাব, যার সম্মান গড কিংয়ের সমান। অর্থাৎ আমি এখন মিস জিয়ানলির সাথে বিয়ে করার আরও কাছাকাছি চলে এসেছি। অন্যদিকে সিন শিফট হয় থান্ডার পানিশমেন্ট সিটিতে। সেখানে মাস্টার এহেজি গিয়ে যখন এম্পারারকে সব কিছু বলে, তখন তাদের এ বিষয়ে বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু মাস্টার এহেজি বলে, ওই ছেলেটার পাওয়ার আর ট্যালেন্ট সত্যিই অসাধারণ, বেশি সময় লাগবে না, সে এখানে উপস্থিত সবার চেয়ে এগিয়ে যাবে। এখানে আমরা যাও জিয়ানকেও দেখতে পাই, যে কিনিউয়ের নাম শুনে কিছুটা শকে চলে গিয়েছিল। অন্যদিকে মাস্টার এহেজি অনুমতি চেয়ে বলে, এখন আমাকে কিছুদিনের জন্য ক্লোজড ডোর কাল্টিভেশন যেতে হবে, কারণ এই ধাক্কাটা সহ্য করার জন্য আমার কিছুটা সময় দরকার। এটা বলে সে চলে যেতে যেতে বিড়বিড় করছিল, আমি মাস্টার জিবিকে হারানোর সবসময় চেষ্টা করেছিলাম, কিন্তু আমি তা পারিনি। আর যখন সে উধাও হয়ে গেল, আমি ভেবেছিলাম হয়তো সে হেরে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে সে কোনোদিনই হারেনি। পিছনে এম্পারার যাও তার ছেলে জাও জিয়ানকে জিজ্ঞেস করলো, এই কিনিউ আসলে কে? যদি মাস্টার এহেজি এই ছেলেটার এত প্রশংসা করছে যে ভবিষ্যতে সে মহান হবে, তবে আমি চাই আমাদের জাও ফ্যামিলির সাথে তার সম্পর্ক ভালো থাকুক। জাও জিয়ান, তুমি গিয়ে ওই ছেলেটার সাথে আমাদের জাও ক্ল্যানের ভালো সম্পর্ক তৈরি করো, যাতে ভবিষ্যতে সে আমাদের কাজে আসতে পারে। এটা শুনে জাও জিয়ান তার বাবাকে উত্তর দেয়, ঠিক আছে, যেমনটা আপনি বলবেন। আর সেখান থেকে চলে যেতে যেতে সে ভাবছিল, কিনিউ নামটা এটা তো পরিচিত মনে হচ্ছে। এরপর সিন আবারও হোয়াংফু ক্ল্যানে ফিরে আসে, যেখানে আমরা দেখি এম্পারার আর এমপ্রেস তাদের মেয়ের সাথে বসেছিল। এম্পারার তার মেয়েকে নিয়ে ঠাট্টা করে বলে, কিনিউ তো এখন এত বেশি মহান হয়ে গেছে, কেননা আমরা তোমার সাথে ওর বিয়ে দিয়ে দিই। আমি দেখেছি তুমি তাকে পছন্দ করো, এতে কিনিউ আমাদের হোয়াংফু ফ্যামিলির সদস্য হয়ে যাবে এবং আমাদের ফ্যামিলিরও অনেক উপকার হবে। এটা শুনে ক্যাপ্টেন হোয়াংজিন লজ্জা পেতে শুরু করে, কারণ সে আসলে এতে খুশি ছিল। ঠিক তখনই কিছুক্ষণ পর কিনিউ সেখানে চলে আসে। এখন এম্পারার এর আগে ক্যাপ্টেন হোয়াংজিনের সাথে বিয়ের প্রস্তাবের কথা কিনুকে বলতে পারতো, তার আগে কিনু বলে দেয়, এম্পারার, আমি চাই হোয়াংফু ফ্যামিলির পক্ষ থেকে আমি জিয়ানলির ম্যারেজ প্রপোজালে অংশ নিতে, কারণ আমি মিস জিয়ানলিকে ভালোবাসি এবং আমি তাকে বিয়ে করতে চাই। এটা শুনে ক্যাপ্টেন হোয়াংজিন ভীষণ একটা ধাক্কা খায়, কারণ কিনু আগে কখনো তাকে এই বিয়ের প্রস্তাবের বিষয়ে কিচ্ছু বলেনি। এখন যেহেতু কিনু নিজেই এম্পারারের সামনে এই কথা রাখলো, এর জন্য এম্পারার কিভাবে মানা করবে? এর জন্য এম্পারার এই বিষয়টাতে রাজি হয়ে যায়, কারণ কিনু তাকে নিজে এসে এই কথাটা বলেছে। তবে ক্যাপ্টেন হোয়াংজিন কিনুকে বলে, আমার সাথে এসো। তারপর সে তাকে একা নিয়ে গিয়ে প্রশ্ন করে, শেষ পর্যন্ত তুমি আমাকে মিথ্যে বললে? তুমি এই ব্যাপারে আমাকে আগে কখনো কেন কিছু বলনি? এই প্রশ্নে কিনু উত্তর দেয়, কারণ যখন আমি এখানে এসেছিলাম তখন আমি ভীষণ দুর্বল ছিলাম, আর দুর্বলদের কথা কেউ শোনে না। যদি আমি তখনই জিয়ানলির সাথে আমার সম্পর্ক প্রকাশ করে দিতাম, তবে সেটা কেউই মেনে নিতে পারতো না। কিন্তু ক্যাপ্টেন হোয়াংজিনে ভীষণ রেগে যায় এবং কিনুকে বলে, না, তুমি আমাকে মিথ্যে বলেছো। তুমি শুধু আমাকে আর আমার পরিবারকে ব্যবহার করেছো, যাতে তুমি গড কিং লেভেলের পজিশনে পৌঁছে জিয়ানলির ম্যারেজ প্রপোজালে অংশ নিতে পারো। এতে কিনু উত্তর দেয়, আপনি হয়তো কিছু ভুল বুঝেছেন, আমি আপনাকে প্রতারণা করতে চাইনি। আমার আর জিয়ানলির সাক্ষাৎ হয়েছিল মর্টাল ওয়ার্ল্ডে, আমরা অনেকটা সময় একসাথে কাটিয়েছি।
আমি তখন থেকেই তাকে ভালোবাসতাম, কিন্তু পরে তার পরিবারের লোকেরা তাকে আমার দুনিয়া থেকে নিয়ে চলে গিয়েছিল। আর আমি এই ডিভাইনের রিয়েলামে এসেছি শুধুমাত্র জিয়ানলিকে ফিরে পাওয়ার জন্য। আমি যেসব কষ্ট সহ্য করেছি সব কিছুই মিস জিয়ানলির জন্য। যদি আমার কারণে আপনি কষ্ট পেয়ে থাকেন তবে আমি দুঃখিত। এখানে ক্যাপ্টেন হোয়াংজিন মনে করে যতবারই সে কিনুয়ের কাছাকাছি আসার চেষ্টা করেছিল ততবারই কিনু তাকে দূরে সরিয়ে দিয়েছিল, অর্থাৎ কিনু সবসময় তাকে প্রত্যাখ্যান করেছে। শুধু সে আগে এই বিষয়টা খেয়াল করেনি। এবার ক্যাপ্টেন হোয়াংজিনের মন পুরো ভেঙে যায়। তবুও সে কিনুকে ক্ষমা করে বলে, ঠিক আছে, তুমি এখান থেকে চলে যাও যাতে আমি নিজেকে শান্ত করতে পারি। এটা শুনে কিনু কৃতজ্ঞতা জানিয়ে সেখান থেকে চলে যায়। আর পিছনে আমরা দেখি ভাঙা হৃদয়ে ক্যাপ্টেন হোয়াংজিনের চোখ থেকে জল ঝরতে শুরু করে। এর পরদিন আমাদের পিয়াসো সিটির সিন দেখানো হয়, যেখানে কিনু তার কেয়ারটেকার আর মিস্টার কিউকে নিয়ে পৌঁছে যায়। সেখানকার গার্ড প্রথমে কিনুকে চিনতে পারে না, কিন্তু কিনু নিজের পরিচয় দিতেই গার্ড ভয় পেয়ে তার কাছে ক্ষমা চায়। ঠিক তখনই আরেকজন সার্ভেন্ট এসে কিনুকে স্বাগত জানায়। সে বলে, আমাকে এখানে মাস্টার লিয়ান পাঠিয়েছে। আপনাদের থাকার ব্যবস্থা ইতিমধ্যে হয়ে গেছে, অনুগ্রহ করে আমার সাথে আসুন। এরপর সে কিনুকে নিয়ে যায় মাস্টার লিয়ানের কাছে। মাস্টার লিয়ান কিনুকে দেখে খুব খুশি হয়। তিনি বলেন, শীঘ্রই অফিসিয়ালি ম্যারেজ প্রপোজাল কম্পিটিশন শুরু হবে। কিন্তু কিনু, তোমার নাম তো আগেই অনেক বেশি ফেমাস হয়ে গেছে। সবাই তোমার সাথে দেখা করতে আর তোমার কাছাকাছি আসতে চায়, যাতে ভবিষ্যতে তুমি তাদের জন্য ওয়েপেন ফোর্জিং করতে পারো। এটা তোমার জন্য ভালো। যাই হোক, আমি তোমার জন্য প্যালেস প্রস্তুত করিয়েছি, যেখানে গিয়ে তুমি বিশ্রাম নাও। অন্যদিকে কিনু যাওয়ার আগে মিস জিয়ানলিকে বলে, চিন্তা করো না, আমি এই ম্যারেজ প্রপোজালে অংশ নিয়ে অবশ্যই এই প্রতিযোগিতা জিতব। কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। আপাতত তুমি মাস্টার লিয়ানের সাথে যাও, তবে আমি তোমাকে নিতে অবশ্যই আসবো। এটা শুনে মিস জিয়ানলি মাস্টার লিয়ানের সাথে ভিতরে চলে যায়। ঠিক তখনই কিনুয়ের কেয়ারটেকার এসে জানায়, থান্ডার পানিশমেন্ট সিটির যাও জিয়ানো এখানে এই পিয়াসো সিটিতে আছে এবং সে আপনার সাথে দেখা করতে চায়। আমরা কি করব? কিনু যাও জিয়ানের নাম শুনে হাসে এবং বলে, আমিও ওর সাথে দেখা করতে চাই, ওকে আমার প্রাসাদে নিয়ে আসো। তারপর মিস্টার কিউ যাও জিয়ানকে কিনুয়ের প্রাসাদে নিয়ে আসে। এটা সেই প্রাসাদ যেটা মাস্টার লিয়ান কিনুকে থাকার জন্য দিয়েছিল। প্রাসাদে ঢুকে চারিপাশে দেখে যাও জিয়ান মনে মনে বলে, আমি যেই জায়গায় থাকি সেটা তো এতটা বিলাসবহুল নয়। এর মানে কি দাঁড়াচ্ছে? মাস্টার লিয়ান কি আমার থেকে বেশি সম্মান এক ওয়েপেন ফোর্জিং গ্র্যান্ড মাস্টারকে দিচ্ছে? এই ব্যাপারটা তার মোটেও ভালো লাগে না। কিন্তু যেহেতু তার বাবার আদেশে ছিল কিনুয়ের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, তাই সে কোনো আপত্তি না করে প্রাসাদে ঢুকে যায়। সেখানে ঢুকেই সে কিনুকে ভীষণ সম্মান দেখিয়ে অভিবাদন জানায়। কিনুও মুচকি হেসে পিছনে ঘুরে উত্তর দেয়, কি চাই তোমার জাওজিয়ান? কিনুয়ের মুখ দেখে জাওজিয়ান পুরো শকে চলে যায় এবং অবাক হয়ে বলে, এ কি সেই একই ছেলে যার সাথে আমার মর্টাল ওয়ার্ল্ডে দেখা হয়েছিল? বন্ধুরা, যাও জিয়ানি মর্টাল ওয়ার্ল্ডে মিস জিয়ানলিকে নিতে এসেছিল। তখন সে কিনুকে হুমকি দিয়েছিল, মিস জিয়ানলি থেকে দূরে থাকো, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। আর সে কিনুয়ের পুরো ভিলেজকেও ধ্বংস করে দিয়েছিল। তখন কিনু খুব দুর্বল ছিল, কিন্তু এখন সে জাওজিয়ানের সমান পাওয়ারফুল। এরপর আমরা দেখি কিনু জাওজিয়ানকে বসতে একটা চেয়ার অফার করে। বসার পর জাওজিয়ান মুখ বাঁকিয়ে বলে, কিনু, আমি তোমার ওয়েপেন ফোর্জিং গ্র্যান্ড মাস্টার টাইটেলকে সত্যিই ভীষণ অ্যাডমায়ার করি। যখন থেকে আমি এটা শুনেছি তখন থেকেই তোমার সাথে দেখা করতে চাইছিলাম, কিন্তু সুযোগও পাইনি। এটা শুনে কিনু কোনো জবাব দেয় না, বরং সে একটা ফরমেশনও ব্যবহার করে জাওজিয়ানের সামনে এক কাপ চা আনে। অন্যদিকে জাওজিয়ানও মনে মনে ভাবছিল, এ কি সত্যিই সেই কিনু যার সাথে আমার মর্টাল ওয়ার্ল্ডে দেখা হয়েছিল, নাকি অন্য কেউ? আমাকে এটা পরীক্ষা করতে হবে, আর তখনই আমি আসল সত্যিটা জানতে পারবো। এভাবেই ভাবতে ভাবতে জাওজিয়ান চায়ের কাপও তুলে সেটা চুমুকো দিতে নেয়, কিন্তু তখনই হঠাৎ কিনু তার ফরমেশন অ্যাক্টিভেট করে। এর ফলে ছোট্ট কাপটি অত্যন্ত ভারী হয়ে যায়। জাওজিয়ান সেটা তুলতেই পারে না। কিনু তাকে নিয়ে মজা করে বলে, জাওজিয়ান, আমি তোমার নাম অনেকে শুনেছি, কিন্তু আমি কখনো ভাবিনি তুমি এমন ছোট্ট চায়ের কাপও তুলতে পারবে না। এটা শুনে জাওজিয়ানের খুবই রাগ হয়, কিন্তু সে শান্তভাবে কিনুকে বলে, ঠিক আছে, আমার জন্য আরেকটা চায়ের কাপ ভরো। জাওজিয়ান দ্রুত তার কাপটা কিনুয়ের দিকে ছুঁড়ে দেয়, কিন্তু কিনু খুব সহজেই তার এনার্জির সাহায্যে সেই আক্রমণকে ব্লক করে ফেলে। কিনু জাওজিয়ানকে বলে, তুমি এই জিনিসপত্রের উপরে নিজের রাগ কেন ঝাড়ছো? এগুলো জিয়াং পরিবারের খুবই মূল্যবান আসবাবপত্র। যদি এগুলো ভেঙে যায় তাহলে এম্পারার একদমই খুশি হবেন না। এই কথা শুনে জাওজিয়ানের রাগ আরও বেড়ে যায়। সে রেগে দাঁড়িয়ে কিনুকে বলে, আমি তোমাকে চ্যালেঞ্জ করতে চাই, যাতে আমি পরীক্ষা করতে পারি তুমি সত্যিই ওয়েপেন ফোর্জিং গ্র্যান্ড মাস্টারের টাইটেলের যোগ্য কিনা। এরপর জাওজিয়ান একটি থান্ডার অ্যাটাক রেডি করে কিনুয়ের দিকে হামলা করে। কিনু খুব সহজেই তা ডচ করে নেয়
এরপর কিনিউ জাওজিয়ানকে বলে হঠাৎ আক্রমণ করার দরকার কি, যদি তুমি আমার সাথে লড়াই করতে চাও তাহলে তা তুমি শান্তভাবে বলতে পারো। এটা বলে কিনিউ জাওজিয়ানের উপরে এক এনার্জি বিমের সাহায্যে হামলা করে। এই আক্রমণে জাওজিয়ান পিছনে সরে যায়। এরপর জাওজিয়ান আবারও তার থান্ডার অ্যাটাক তৈরি করে কিনিউয়ের দিকে আক্রমণ করে দেয়, কিন্তু কিনিউ তার সামনে একটা ফরমেশন ব্যবহার করে সেটা ব্লক করে ফেলে। এটা দেখে জাওজিয়ান দ্রুত এগিয়ে এসে কিনিউকে পাঞ্চ করতে নেয়, কিন্তু কিনিউ খুব সহজে ওই আক্রমণ ডজ করে উল্টো তাকে ধাক্কা দিয়ে পিছনে সরিয়ে দেয়। জাওজিয়ান যেই থান্ডার অ্যাটাকই ইউজ করুক না কেন, কিনিউ তো এমনভাবে ব্লক ও ডজ করছিল যেন সে কোনো শিশুর সঙ্গে খেলছে। রাগে জাওজিয়ান তার থান্ডার প্রিজম কেস ফরমেশন অ্যাক্টিভেট করে কিনিউকে তার মধ্যে বন্দি করার চেষ্টা করে এবং বলে আমার এই মুভ থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। কিন্তু কিনিউয়ের জন্য এটি ভাঙা তেমন একটা কঠিন ছিল না। সে তার ফরমেশন ব্যবহার করে থান্ডার প্রিজম কেজকে ধ্বংস করে দেয়। তারপর জাওজিয়ানকে জিজ্ঞেস করে তুমি কি হেরে গেছো? জাওজিয়ান রাগে বলে কখনো না। এরপর জাওজিয়ান চেইন টেকনিক ব্যবহার করে কিনিউকে বাঁধার চেষ্টা করে এবং সে কিনিউকে বলে তোমার মতো দেখতে আমার একজন বন্ধু ছিল যাকে আমি আগেও হারিয়েছি, আর এবারও আমি জিতব। কিন্তু কিনিউ সহজেই তার আক্রমণ এবং অহংকার উভয় ভেঙে ফেলে। তারপর সে নিজের সেলেস্টিয়াল স্পিয়ার বের করে জাওজিয়ানের দিকে আক্রমণ করে। জাওজিয়ান সেটা ব্লক করতে পারে না এবং আহত হয়ে পিছনে সরে যায়। এরপর কিনিউ ধীরে ধীরে জাওজিয়ানের দিকে এগিয়ে এসে বলে তোমার মতো দেখতে আমারও একজন বন্ধু ছিল, সে খুবই অহংকারী, তার নাম ছিল জাওজিয়ান আর তার স্কিলও খুব অসাধারণ ছিল। সে বলেছিল সে হ্যাভেনকে আমার থেকে ভালো চেনে। এই কথা বলে কিনিউ ঘুরে যায়, কিন্তু জাওজিয়ান রাগে কিনিউয়ের ওপরে পিছন থেকে আক্রমণ করতে নেয়। কিন্তু কিনিউ সঙ্গে সঙ্গে ফিরে তাকিয়ে বলে তার কি এখন এত সাহস আছে যে সে আমার সামনে এই কথাগুলো আবারও বলুক। এরই সাথে কিনিউ তার পুরো পাওয়ার শো করে। এটা দেখে জাওজিয়ান ঘাবড়ে যায় এবং পিছনে সরে আসে। সে মনে মনে বলে এত কম সময়ে এই ছেলে এত বেশি পাওয়ারফুল হয়ে গেছে, আমারই ভুল হয়েছে, সেই দিনই তাকে মেরে ফেলা উচিত ছিল, তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না। কিনিউ জাওজিয়ানকে যেতে দেখে মনে মনে বলে আমি শুনেছি জাওজিয়ান খুবই অহংকারী, কিন্তু আজ বুঝতে পারলাম সে খুব চালাকও, কারণ সে বুঝতে পেরে গিয়েছিল যে সে এই লড়াই জিততে পারবে না, তাই সে ততক্ষণাৎ হেরে গিয়ে চলে গেল। ঠিক তখনই কিনিউয়ের কেয়ারটেকার এসে বলে মাস্টার আরও একজন অতিথি আপনার সাথে দেখা করতে চাইছে। এটা শুনে কিনিউ ধীরে বলে যবে থেকে আমি ওয়েপেন ফোর্জিং গ্র্যান্ড মাস্টার হয়েছি বহু মানুষ আমার বন্ধু হতে চায়, এটা তো স্বাভাবিক। কিনিউ প্রাসাদ থেকে বের হয়। বাইরে আমরা দেখি ওই মেয়েকে যে আসলে জিয়ান ইয়ান, মিস জিয়ানলির ছোট বোন। সে কিনিউকে দেখে খুব খুশি হয়। কিনিউ অবাক হয়ে বলে তুমি তো জিয়ান ইয়ান। জিয়ান ইয়ান হেসে বলে তাহলে আমাকে চিনতে পেরেছো। আমি জানি তুমি অনেক আগেই ডিভাইন রিয়েলমে এসেছো, কিন্তু সময় বের করে আমার সাথে দেখা করতে আসতে পারোনি, আর তাই এখন আমাকেই তোমার সাথে দেখা করতে আসতে হলো। কিনিউ ক্ষমা চেয়ে বলে চলো ভিতরে গিয়ে কথা বলি। জিয়ানিয়ান উত্তর দেয় আচ্ছা ঠিক আছে, এবার আমি তোমাকে ক্ষমা করছি। একই সাথে আমরা দেখি এখানে জিয়ানিয়ানের সাথে গ্র্যান্ডমা ইনহোয়া উপস্থিত ছিল, যাকে কিনিউ সঙ্গে সঙ্গে গ্রিট করতে লাগে। গ্র্যানি ইনহোয়া কিনিউয়ের দিকে তাকিয়ে বলে শেষবার যখন আমরা দেখা করেছি সেই সময়টা বেশি দিন হয়নি, কিন্তু তুমি অনেক দ্রুত আর বেশি উন্নতি করেছো। এর উত্তরে জিয়ানিয়ান বলে গ্র্যান্ডমা আপনি একেবারে ঠিক বলেছেন, কিনিউ অলরেডি টেম্পল অফ মিস্ট্রির মাস্টার হয়ে গেছে। এর পাশাপাশি কিনিউ এক হাই লেভেল হ্যাভেনলি সেলেস্টিয়াল গডও হয়েছে। একই সাথে সে ওয়েপেন ফোর্জিং গ্র্যান্ড মাস্টারের টাইটেলও পেয়েছে। মানে কিনিউ তোমার কেরিয়ার তো একেবারে সেট হয়ে গেছে, এখন বলো তুমি বিয়ে কবে করছো? এটা শুনে কিনিউ ব্লাশ করতে লাগে। ঠিক তখনই কিনিউয়ের কেয়ারটেকার সেখানে এসে বলে মাস্টার আপনাকে জিয়াং এম্পারারের পক্ষ থেকে ম্যারেজ প্রপোজালে অংশ নেওয়ার জন্য এই অফিসিয়াল ইনভিটেশন লেটার এসেছে। এটা শুনে মিস জিয়ানিয়ান খুব খুশি হয় এবং খুশি হয়ে বলে অবশেষে কিনিউ তুমি অফিসিয়ালি আমার সিস্টারকে নিজের স্ত্রী বানানোর সিদ্ধান্ত নিয়েই ফেলেছো। এটা শুনে কিনিউ হাসতে লাগে। এর পরের দিন আমাদেরকে জিয়াং প্যালেসের হলের সিন দেখানো হয়, যেখানে ম্যাচ মেকিং ইভেন্ট শুরু হতে চলেছিল এবং প্রতিটি ক্ল্যানের ক্যান্ডিডেটও আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। যেখানে কিনিউকে দেখে দুজন ছেলে ততক্ষণাৎ তার কাছে আসতে লাগে। প্রথম ছেলেটি কিনিউয়ের সাথে নিজেকে ইন্ট্রোডিউস করে বলে আমি ডুয়ানমো ক্ল্যানের ইউচুয়ান, আমি তোমার সম্পর্কে কিনিউ অনেক কিছু শুনেছি এবং তোমার সাথে দেখা করতেও চেয়েছিলাম, কিন্তু দুঃখিত আমি অনেক বেশি বিজি হয়ে পড়েছিলাম। এতে কিনিউ উত্তর দেয় কোনো সমস্যা নেই ব্রাদার ইউচুয়ান, আমিও তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছি এবং আমিও তোমার সাথে দেখা করতে আসতে পারিনি, এর জন্য তোমার কাছে আমি ক্ষমা চাইছি। হঠাৎই সেখানে আরেকজন ছেলে এসে নিজেকে ইন্ট্রোডিউস করে বলে কিনিউ আমার নাম হলো শান্টু ফান, তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো। এই সময়ে জাওজিয়ানও সেখানে চলে আসে, যে কিনিউকে দেখে বলে কিনিউ আশা করি তোমার রাতটা ভালো কেটেছে। কিনিউ জাওজিয়ানকে দেখে বলে ব্রাদার জাওজিয়ান
আমাদের আবারও দেখা হয়ে গেল। তখনই হঠাৎ আমরা দেখি পিছন থেকে চতুর্থ ছেলে চলে আসে এবং সে সবাইকে বলে, তোমরা সবাই আমার আগে চলে এসেছো। মনে হচ্ছে আমি কাইন সবার শেষে এলাম, কিন্তু এখানে উপস্থিত মানুষদের দেখে মনে হচ্ছে কয়েকশো জন আছে যারা মিস জিয়ানলির সাথে বিয়ে করতে চায়। এতে জাওজিয়ান উত্তর দেয়, হ্যাঁ চাইছে তো অনেকেই, কিন্তু এদের মধ্যে কেবল কিছু লোকই সামনে যেতে পারবে। বরং এদের তো খুশি হওয়া উচিত যে এরা আমার সাথে কম্পিট করার সুযোগও পাচ্ছে। জাওজিয়ানের এই কথা শুনে সবাই তার দিকে তাকায়। শুধু ইউচুয়ান তাকে বলে, দেখো ভাই, এই ধরনের কথা বলো না। যাই হোক না কেন, প্রত্যেকের অধিকার আছে এই কম্পিটিশনে অংশ নেওয়ার জন্য, তাই তুমি কাউকে হেলা করতে পারো না। এখানে যখন সবাই এই ধরনের কথা বলছিল তখনই হঠাৎ কিছু গার্ড এসে দাঁড়ায় এবং জোরে চিৎকার করে বলে, সাবধান, কারণ 6 মেজর ক্ল্যানের মহান এম্পারাররা এখানে আসছেন। তারা এটা বলার সাথে সাথেই প্রথমে এন্ট্রি নিল জাও ক্ল্যান এবং ডুয়ানমো ক্ল্যানের এম্পারার। এরপরে তৃতীয় নম্বরে ট্যাঙ্ক ক্ল্যানের মিস্টার ট্যাংলিন এলেন। তিনি বলছিলেন, এখানে এত ভিড় কেন? চতুর্থ নম্বরে শ্যান্টু ক্ল্যানের এম্পারার শান্টু ইয়ান আসেন। তিনি বলেন, যত বেশি লোক হবে তত বেশি মজা আসবে। অন্যদিকে পঞ্চম এবং ষষ্ঠ নম্বরে পু ক্ল্যান এবং মু ক্ল্যানের এম্পারাররাও চলে আসে। এখন যখন এই 6 জন এম্পারার পৌঁছে গেছেন তখনই হঠাৎ অ্যানাউন্সমেন্ট হয় যে হোয়াংফু ক্ল্যানের এম্পারার হোয়াংফু ইউ এখানে আসছেন। তিনি এসে তৎক্ষণাৎ নিজের চেয়ারে বসে বলেন, এটা প্রিন্সেস জিয়ানলির বিয়ে, আমি এই ধরনের সেরিমনি কীভাবে মিস করতে পারি? এখন এখানে মোট 7 মেজর ক্ল্যানের এম্পারাররা এসে গেছেন। 8ম জন হবে জিয়ান ক্ল্যানের এম্পারার। কিন্তু আমরা জানি যে 8 মেজর ক্ল্যানের বাইরেও ডিভাইনের রিয়ালমে আরও 3টি বড় বড় অর্গানাইজেশন আছে যাদের লিডার গড কিং লেভেলের ওরিয়ার, এবং তাদের জন্য এখানে সিটে খালি রাখা হয়েছিল। প্রথমেই আমরা দেখি গড কুইন পিয়ানমোকে, যিনি 2 রিয়ালম আইল্যান্ডের কুইন ছিলেন। তার পিছনে মাউন্ট ব্লাড ডেমন ক্ল্যানের কুইন ইয়াসাও চলে আসেন। শেষে সবচেয়ে পাওয়ারফুল অসুরা সি ক্ল্যানের গড কিং লুও ফান আসেন, যার এন্ট্রি ছিল অসাধারণ। ব্রাদার ইউচুয়ান তখন লুও ফানের দিকে দেখে বলে, এই হলো আসল গড কিং, কারণ লুও ফানের অরাটাই ছিল একদম আলাদা লেভেলের। এখন আমরা দেখি লুও ফানের সাথে সাথে সেখানে হাউফিও ছিল। তাকে দেখে কিনু খুশি হয়ে বলে, হাউফি। অন্যদিকে হাউফিও নিজের ভাই কিনুকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। ইউচুয়ান কিনুয়ের কাছে এসে প্রশ্ন করে, তুমি কি তাকে চেনো? এতে কিনু গর্বের সাথে উত্তর দেয় যে হ্যাঁ, সে হলো আমার ভাই। মিস ইয়াসা তখন অসুরা গড কিং লুওফানের দিকে তাকিয়ে বলে, লুওফান, তুমি আমার সাথে গত কিছু সময় ধরে দেখা করতে আসোনি, সেটা কি এই কারণে যে তুমি নিজের ডিসেবলকে ট্রেন করছিলে? তাহলে তোমার ডিসেবলকে এই বানর? হাউফি এই কথা শুনে একটুকু মাইন্ড করে না, বরং সে সবাইকে গ্রিট করে বলে, সব গড কিংয়ের সাথে সাক্ষাৎ করে আমার খুবই ভালো লাগলো। কিনুও অন্যদিকে মনে মনে অবাক হয়ে বলে, হাউফি কিভাবে অসুরা গড কিংয়ের ডিসেবল হয়েছে। ওই সময়ে সেখানে জিয়াং ফ্যামিলির এম্পারারও চলে আসে, যেখানে এম্পারার সবার দিকে তাকিয়ে ওয়েলকাম জানিয়ে বলে, আজ আমার মেয়ে জিয়ানলির ম্যাচ মেকিং ইভেন্ট হতে যাচ্ছে। গত কয়েক বছর ধরে আমি দেখেছি জিয়ানলির সঙ্গে বিয়ে করতে অনেক প্রার্থী আছে। তাদের মধ্য থেকে ব্যক্তিগতভাবে আমি 12 জন ক্যান্ডিডেটকে সবচেয়ে বেশি পছন্দ করি, কিন্তু আমার মেয়ের হাজব্যান্ড তো শুধু একজনই হতে পারে। এরপর এমপ্রেস দাঁড়িয়ে বলে, আমাদের সান-ইন-ল সেই হবে যার হৃদয়ে আমার মেয়ের প্রতি সত্যিকারের ভালোবাসা আর সততা থাকবে। পাশাপাশি সে এতটা যোগ্য আর মহান হবে যে আমার মেয়ের স্ট্যাটাসের সঙ্গে একদম সেম হবে। এসব প্রমাণ করার জন্য তোমাদের প্রত্যেক ক্যান্ডিডেটকে 3টি আলাদা আলাদা গিফট প্রস্তুত করতে হবে। মোট 3টি রাউন্ডের এই কম্পিটিশন হবে, যেখানে প্রতিটি রাউন্ডে প্রত্যেক ক্যান্ডিডেটকে একটি করে গিফট বানাতে হবে, আর সেই গিফটের ভিত্তিতে নির্ধারিত হবে কে ওই রাউন্ডের বিজয়ী। অর্থাৎ প্রত্যেক ক্যান্ডিডেটকে মোট 3টি গিফট বানাতে হবে এবং 3টি রাউন্ডের শেষে 3 জন ফাইনাল ক্যান্ডিডেটকে নির্বাচিত করা হবে। এই কথা শুনে জিয়াং এম্পারার বলে, হ্যাঁ, সব গড কিংরাই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে, তাই আমি তোমাদের জানাতে চাই যে প্রথম গিফটে শুধু অনেস্টি আর এফেকশন দেখা হবে, মানে তোমরা প্রমাণ করবে আমার মেয়ের প্রতি তোমাদের কতটা সত্যিকারের ভালোবাসা আর আন্তরিকতা আছে। দ্বিতীয় টেস্ট হবে লেভেল অফ ডিভোশন, এর মানে হলো তোমরা কতদূর পর্যন্ত যেতে পারবে আমার মেয়েকে পাওয়ার জন্য। এই দ্বিতীয় গিফটটা তেমন একটা দামি কিছু নয়, বরং ইউনিক আর নিউ হতে হবে। আর তৃতীয় ও শেষ গিফট হলো সবচেয়ে প্রিশিয়াস এবং এক্সপেন্সিভ। যত বেশি দামি ও মূল্যবান হবে ততই জয়ের সম্ভাবনা বেশি। এভাবে 3টি আলাদা রাউন্ড হবে, প্রতিটি রাউন্ডের জন্য একজন করে ক্যান্ডিডেট ফাইনালে নির্বাচিত হবে। এরপর ওই 3 জনের মধ্যে আমি ও আমার স্ত্রী গিফটের ভিত্তিতে বেছে নিব যে কে হবে আমাদের সান-ইন-ল। কিন্তু যদি কেউ এমন থাকে যে 3টি রাউন্ডে জিতে যায়, তাহলে আমাদের বেছে নিতে হবে না, সেই হবে ফাইনাল উইনার। এই কথা শুনে কিনু মনে মনে ঠিক করে ফেলে যে তাকে অবশ্যই চেষ্টা করতে হবে যেন সে প্রতিটি রাউন্ডে
প্রথম স্থান অর্জন করে। অন্যদিকে হোয়াংফু ফ্যামিলির এম্পারার প্রশ্ন করে বলে, বাকি সব তো ঠিক আছে, কিন্তু আমি বুঝলাম না জিয়াং এম্পারার, আপনি কিভাবে একটি গিফটের ভিত্তিতে নির্ধারণ করবেন কে কতটা সিনসিয়ার আর অনেস্ট? এর উত্তরে জিয়াং এম্পারার বলে, হ্যাঁ, সিনসিয়ারিটি আর অনেস্টি আমরা নিজেরা দেখতে পারবো না, তাই এই সিদ্ধান্ত নিবে এক্সাল্টেড সেলেস্টিয়াল। এরা সেই গডস যারা গড কিং লেভেলের পরের স্তরে থাকেন, আর এই পুরো ডিভাইন রিয়েলমে এরকম মাত্র 3 জনই আছেন। তাই জিয়াং এম্পারার বলে, তোমাদের হাতে পুরো 10 বছর সময় আছে। 10 বছর পরে প্রথম রাউন্ড সম্পূর্ণ হবে। এই 10 বছরে তোমাদের যেভাবেই হোক এক্সাল্টেড সেলেস্টিয়াল গডসদের দেখাতে হবে তোমরা কতটা সিনসিয়ার আর অনেস্ট, যাতে তারা তোমাদের আন্তরিকতা দেখে ভালো ভালো গিফট দেয়, আর সেই গিফটটাই তোমাদের প্রথম রাউন্ডে জিততে সাহায্য করবে। এই কথা শুনে কিনু মনে মনে ভাবে, আমি শুনেছি 3 জন এক্সাল্টেড সেলেস্টিয়াল গডসের মধ্য থেকে একজন থান্ডার পানিশমেন্ট সিটির মানে জাও ক্ল্যান থেকে বিলং করে, অর্থাৎ সে নিশ্চয়ই জাও জিয়ানকে ফেভার করবে। কিন্তু সমস্যা হলো আমরা ওই এক্সাল্টেড সেলেস্টিয়াল গডসদের খুঁজবো কোথায়? এই বিষয়ে কিনু ইউচুয়ানকে প্রশ্ন করে। তখন ইউচুয়ানও বলে, এক্সাল্টেড সেলেস্টিয়াল গডসের সঙ্গে দেখা করা খুবই মুশকিল একটা ব্যাপার, কিন্তু বলা হয়ে থাকে সাংহাই প্যালেসের ওপরে একটা জায়গা আছে যেখানে এক্সাল্টেড সেলেস্টিয়াল গডসের সঙ্গে দেখা হওয়ার চান্স কিছুটা বেড়ে যায়। সেখানে পৌঁছানোর জন্য আমাদের স্বর্গের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে, কিন্তু এই কাজটা খুবই কঠিন। তবুও জাও জিয়ানের ভাগ্য ভালো, কারণ আমি মনে করি প্রথম রাউন্ডে সে অনেক সুবিধা পাবে, যেহেতু একজন এক্সাল্টেড সেলেস্টিয়াল গড তারই ক্ল্যান থেকে বিলং করে। এই কথা শুনে জাও জিয়ান হেসে উত্তর দেয়, এটা নিশ্চিত নয় যে আমি গিফট পাবই, কিন্তু সে মনে মনে খুশি ছিল, কারণ তার কাজটা অনেক বেশি সহজ হয়ে গেছে। পিছনে ব্রাদার কাইন এই কম্পিটিশনের জন্য খুব বেশি এক্সাইটেড ছিল, কারণ এটা শুরু হতে চলেছে। তারপর আমাদের দেখানো হয় ওই দিনের সন্ধ্যার সিন। বহুদিন পর হাওফি বাড়ি ফিরে এসেছে, তাই সে তার ভাইদের সঙ্গে বসে খাবার এনজয় করতে করতে বলে, আমি তোমাদের দুজনকে খুব বেশি মিস করেছি। আমি শুনেছি মিস জিয়ানলির ম্যাচ মেকিং ইভেন্ট হতে যাচ্ছে, তাই সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছি, কারণ জানতাম ব্রাদার কিনিও এখানেই আসবে। সব কিছু খুব সুন্দরভাবে চলছিল, মনে হচ্ছিল হাওফি পুরোপুরি বদলে গেছে, সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। তবুও তার চ্যালেঞ্জ করার পুরনো অভ্যাসটা বদলায়নি। সে সেবলকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে বলে, কেননা একটা রাউন্ড হয়ে যাক, এতে বোঝা যাবে কে বেশি পাওয়ারফুল। এই কথা শুনে সেবলও রাজি হয়ে যায়, আর দুজনেই নিজেদের ওয়েপেন নিয়ে মুখোমুখি দাঁড়ায়। হাওফি তার স্টাফ ব্যবহার করে প্রথম অ্যাটাক করে সেবলের দিকে, আর দেখা যায় হাওফির স্ট্রেংথ অনেক বেশি বেড়ে গেছে, ফলে সেবলের পক্ষে সেই অ্যাটাক ব্লক করা কিছুটা কঠিন হয়ে পড়ে। কিন্তু সে আবারও সামনে এগিয়ে হাওফির ওপরে অ্যাটাক করা শুরু করে, যেগুলো হাওফির জন্য ব্লক করা একদমই কঠিন হচ্ছিল না। তাই হাওফি তাকে পিছনে পাঠিয়ে বলে, মনে হচ্ছে সেবল তুমি গত কয়েক বছরে তোমার কাল্টিভেশনের দিকে একটুকু ধ্যান দাওনি, কারণ তোমার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট আমি দেখতেই পারছি না। এই কথা শুনে সেবল সঙ্গে সঙ্গে নিজের আর্মার অ্যাক্টিভেট করে, যার ফলে তার স্পিড অনেক গুণ বেড়ে যায়। এবার সে বিদ্যুতের গতিতে মুভমেন্ট করতে করতে হাওফির ওপরে আক্রমণ শুরু করে, যেগুলো ব্লক করতে এবার হাওফিরও কষ্ট হতে লাগে। এখন এসব কিছু তো চলছিলই, অন্যদিকে কিনু ওপর থেকে তার 2 ভাইয়ের এই ফ্রেন্ডলি ফাইট দেখছিল। যখন ফাইট শেষ হয়ে গেল তখন 3 জনই আবার বসে গল্প করতে লাগে, যেখানে হাওফি তার ভাইদের প্রশংসা করে বলে, তোমরা দুজনেই খুব ভালো কাল্টিভেশন করেছো, কিন্তু আমিও পুরো 100 মিলিয়ন বছর ধরে কাল্টিভেশন করেছি। এ সবই অসুরা গড কিংয়ের কারণে সম্ভব হয়েছে। এই কথা শুনে সেবল জিজ্ঞেস করে, ভালো কথা, এটা বলো তো, আমরা তো অসুরা গড কিংয়ের কোনো আত্মীয় নই, তাহলে উনি তোমাকে নিজের ডিসাইবল কেন বানালেন? এই প্রশ্নের উত্তর হাওফির কাছেও ছিল না। কিন্তু তখন তাকে বলে, নিজের ওপরে ডিপেন্ডেন্ট হও, আর চেষ্টা করো যেন প্রতিটি প্রশ্নের উত্তর নিজেই খুঁজে বের করতে পারো। তোমাকে জানতে হবে লুওফানের আসল উদ্দেশ্য কি। এই কথা শুনে হাওফি উত্তর দেয়, ঠিক আছে। তারপর সেবল কিনুয়ের জন্য চিন্তা করে বলে, কিনিউ, আগামীকাল তুমি সাংহাই প্যালেসের দিকে রওনা দিবে, কিন্তু তুমি কি সেই জাও ক্ল্যানের এনসিস্টারের ব্যাপারে কিছু ভেবেছো, যে এখন এক্সাল্টেড সেলেস্টিয়াল গড হয়েছে? সে তো নিশ্চয়ই জাও জিয়ানকেই ফেভার করবে। এই কথা শুনে কিনু বলে, আমি সেই ব্যাপারে কিছুই করতে পারবো না, কিন্তু আমি এই বিষয়টা মেয়েকে শিওর করব যেন এই রাউন্ডের উইনার আমি হই। এই কথা শুনে সেবল আর হাওফি একসঙ্গে বলে ওঠে, ভাই, আমাদের তোমার ওপরে পুরো ভরসা আছে। এর পরের দিন আমাদের সাংহাই প্যালেসের সিন দেখানো হয়। সেখানে পৌঁছানোর জন্য স্বর্গের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে, আর সেই সিঁড়িগুলো ছিল ভীষণ উঁচু। এগুলো মোট 100 লেভেলে ভাগ করা হয়েছে। বলা হয় কেবলমাত্র গড কিং লেভেলের কাল্টিভেটাররাই এই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে পারে। সব ক্যান্ডিডেটই সেখানে পৌঁছে গিয়েছিল। এখানে ব্রাদার ইউচুয়ান কিনিউকে বলে যে এই স্বর্গের সিঁড়িগুলো এক এক্সাল্টেড সেলেস্টিয়াল গড নিজে তৈরি করেছে,
প্রতিটি লেভেলে আলাদা আলাদা ডিফিকাল্টিস আছে, আর তুমি যত উপরে উঠবে তত বেশি ডিফিকাল্টি বাড়বে। এই সিঁড়িগুলো কেবল গড কিং লেভেলের কাল্টিভেটাররাই বেয়ে উপরে উঠতে পারে, কিন্তু আজ পর্যন্ত কেউই পুরোটা উঠতে পারেনি। আর বলা হয় তিনি এই সিঁড়িগুলো তৈরি করেছিলেন যাতে তিনি অন্যান্যদের লয়ালিটি এবং অনেস্টি চেক করতে পারেন। এখানে কিনিউ ব্রাদার ইউচুয়ানকে প্রশ্ন করে বলে, যদি তুমি মাইন্ডে না করো তাহলে আমি কি জানতে পারি তুমি আসলে জিয়ানলিকে বিয়ে কেন করতে চাও? এই প্রশ্ন শুনে ব্রাদার ইউচুয়ান একটু রেগে গিয়ে বলে, যাতে আমি গড কিং লেভেলে পৌঁছতে পারি। এটা শুনে কিনু অবাক হয়ে যায়, কারণ সে কখনো ভাবেনি যে ইউচুয়ানের মতো এমন একজন মানুষ যে গড কিং লেভেলকে অ্যাচিভ করার জন্য মিস জিয়ানলিকে বিয়ে করতে চাইবে। ঠিক তখনই হঠাৎ করে দুজনে সেখানে এক্সাল্টেড সেলেস্টিয়াল গডসের ডিসাইবেল এসে হাজির হয়। তাদের মধ্য থেকে প্রথমজন নিজের পরিচয় দিয়ে বলে, আমার নাম হলো হাউচুন, আমি ফ্রিডম এক্সাল্টেড সেলেস্টিয়াল গডসের ডিসাইবেল, আর আমার সঙ্গে আছে এই মেয়ে মিস ইউলিন, যে থান্ডার পানিশমেন্ট এক্সাল্টেড সেলেস্টিয়াল গডের ডিসাইবেল। আমরা এখানে এসেছি তোমাদেরকে রুলস বুঝিয়ে দিতে। যদি তোমরা এক্সাল্টেড সেলেস্টিয়াল গডসের সঙ্গে দেখা করতে চাও তাহলে তোমাদের এই স্বর্গের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। এই কথা শুনে ব্রাদার কাইন প্রশ্ন করে, কিন্তু আমি তো শুনেছি এই স্বর্গের সিঁড়ি বেয়ে উঠতে হলে কমপক্ষে গড কিং লেভেলের কাল্টিভেটর হতে হবে, পাশাপাশি তার স্পেস ল আর টাইমের ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, তবেই কেউ এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবে। কিন্তু মাত্র 10 বছরে এটা তো একেবারেই অসম্ভব। এর জবাবে হাউজুন বলে, আমাকে ক্ষমা করো, কিন্তু আমি এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না। ঠিক তখনই হঠাৎ জাওজিয়ান সেখানে এসে পৌঁছায়। তার দিকে ছুটে এসে মিস ইউলিন বলে, আমাকে এখানে থান্ডার পানিশমেন্ট এক্সাল্টেড সেলেস্টিয়াল গড পাঠিয়েছে যাতে আমি আপনাকে ব্যক্তিগতভাবে ওয়েলকাম করে তার প্যালেসে নিয়ে যেতে পারি। এটা শুনে জাওজিয়ান খুব খুশি হয়ে যায়, আর যাওয়ার আগে সে সবাইকে টিস করে বলে, স্বর্গের সিঁড়ি বেয়ে উপরে ওঠা খুবই ডিফিকাল্ট কাজ, কিন্তু তাও আমি তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে বেস্ট অফ লাক জানাচ্ছি। এই বলে সে মিস ইউলিনের সঙ্গে দ্রুত সেখান থেকে চলে যায়। এটা দেখে সবার খুব রাগ হচ্ছিল। তারা বলে, এ কেমন পার্সিয়ালিটি! অনেকে তো শুরু হওয়ার আগেই গিভ আপ করে ফেলে, কারণ তারা জানতো গড কিংয়ের নিচের কোনো ওরিয়ার এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবে না, তাই তারা আগে ভাগেই পরাজয় স্বীকার করে নেয়। কিন্তু অন্যদিকে কিনিউ জানতো এইসবও ঘটবেই, আর এসবও নিয়ে সে একদমই চিন্তা করে না, বরং সে দৃঢ় সংকল্প নিয়ে সামনে এগিয়ে যায়। সে সম্পূর্ণ প্রস্তুত ছিল স্বর্গের সিঁড়ি বেয়ে উপরে উঠতে। কিনিউয়ের এই ডিটারমিনেশন দেখে ব্রাদার ইউচুয়ান, শান্টুফান আর ব্রাদার কাইন সবাই একেবারে সারপ্রাইজ হয়ে যায়। যখন কিনিউ প্রথম স্টেপে পা রাখে তখনই তার শরীরে একটা ভয়ঙ্কর প্রেশার অনুভব হয়, যা তাকে পিছনের দিকে ঠেলে দেয়। এটা দেখে কিনিউ অবাক হয়ে যায়, মাত্র প্রথম স্টেপেই এতটা ভয়ঙ্কর প্রেশার কিভাবে হতে পারে। কিন্তু সে থামে না, সে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। এমন সময় ব্রাদার ইউচুয়ান বলে ওঠে, কিনিউ, আমিও তোমার সঙ্গে যাব। তারপর ব্রাদার কাইনও বলে, কিনিউ, আমিও তোমার সঙ্গে যাব, অন্তত পরে যেন আফসোস করতে না হয় যে আমি চেষ্টাই করিনি। এভাবে এরা তিনজন নিজেদের পাওয়ার অ্যাক্টিভেট করে এক এক করে স্টেপ উপরে উঠতে লাগে, আর তাদের বডির উপরে প্রচণ্ড প্রেশার পড়তে থাকে। তবুও তারা সাহস নিয়ে এগিয়ে যায়। এদের দেখে ব্রাদার শান্টুফান দৌড়ে এসে বলে, আমিও তোমাদের সঙ্গে আসব। শুনেছি আজ পর্যন্ত কেউই পুরো হ্যাভেনলি স্টিয়ার শেষ করতে পারেনি। সবচেয়ে বড় রেকর্ড হলো 95 লেভেল পর্যন্ত। আমি দেখতে চাই আমি অন্তত 90 লেভেল পর্যন্ত পৌঁছতে পারি কিনা। এটা শুনে ব্রাদার কাইন জোরে হেসে বলে, সাব্বাস বন্ধু, আমি তোমাকে ওয়েলকাম করছি, চলো আমাদের সঙ্গে ওপরে ওঠো। এভাবে চারজন সাহস নিয়ে ধীরে ধীরে ওপরের দিকে উঠতে থাকে। অন্যদিকে কিনু মনে মনে ভাবে, কত অদ্ভুত একটা জিনিস, একজন গড কিং লেভেলের কাল্টিভেটারও এই হ্যাভেনলি স্টিয়ার্স খুব কষ্ট করে উপরে উঠতে পারে। তবু আজ পর্যন্ত কেউ পুরো সিঁড়ি বেয়ে এক্সাল্টেড সেলেস্টিয়াল গডসের দেখা পায়নি। কিন্তু আমি হার মানব না, কারণ মিস জিয়ানলিকে পাওয়ার এটি আমার একমাত্র সুযোগ। পিছনের দিকের কাল্টিভেটাররা এদের দেখে নিজেদের মধ্যে বলাবলি করে, তোমাদের কি মনে হয় ওরা কি পারবে এই স্বর্গের সিঁড়ি বেয়ে উপরে উঠতে? কেউ উত্তর দেয় না, একদমই অসম্ভব। এভাবে সময় নষ্ট করে কোনো লাভ নেই, আমাদের অন্য কোনো পথ খুঁজতে হবে এক্সাল্টেড সেলেস্টিয়াল গডের দেখা পাওয়ার জন্য। এভাবে তারা হাল ছেড়ে চলে যায়। দেন কিছুক্ষণ পরের সিন দেখানো হয়। কিনু অবিরাম চেষ্টা করতে করতে অবশেষে হ্যাভেনলি স্টিয়ারের 11 লেভেলে পৌঁছে যায়। এটা তার জন্য খুব একটা কঠিন ছিল না। সে খুশি হয়ে বলে, অবশেষে প্রথম 10 লেভেল পার হয়ে গেল। এখন মনে হচ্ছে আমি পরের 10 লেভেলও খুব সহজেই পার করে ফেলবো। ঠিক তখনই হঠাৎ চারিপাশের ওয়াটার ড্রপস জমে আইস ক্রিস্টালে পরিণত হয়, আর সেই ক্রিস্টাল দ্রুত গতিতে কিনু আর তার বন্ধুদের দিকে আক্রমণ শুরু করে। প্রথম অ্যাটাকে কিনু সামান্য ইনজোর্ড হয়ে যায়, কিন্তু সে দ্রুত ওইসব অ্যাটাক ডজ করে বলে ওঠে, সাবধান। সঙ্গে সঙ্গে তারা নিজেদের সামনে ডিফেন্স ব্যারিয়ার অ্যাক্টিভেট করে ফেলে।
এটা দেখে কিনু বুঝে গিয়েছিল যে প্রতি 10 লেভেলের পরে স্বর্গের সিঁড়ির ডিফিকাল্টি আরও বেশি বাড়তে থাকবে। কিন্তু সে যেহেতু কোনোভাবেই হার মানতে রাজি ছিল না, তাই সে নিজের এনার্জি ব্যারিয়ার অ্যাক্টিভেট করে তার বন্ধুদেরকে বলে, আমি সামনে এগিয়ে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছি, তোমরা আমার পিছনে এসো। কিন্তু কিনু যেমন যেমন এক এক লেভেল পার করে সামনে এগোতে লাগে, ওর কাছে পরিষ্কার হয়ে যায় যে শুধু একজন হাই গ্রেড হ্যাভেনলি গডের স্পিরিট পাওয়ার এই লেভেল পার করার জন্য যথেষ্ট নয়। তাই কিনু নিজের হোয়াইট ফোর্জিং ফ্লেমকে অ্যাক্টিভেট করে নেয়, যার সাহায্যে সে নিজের সামনে একটা শিল্ড তৈরি করে, কারণ আইস নিডেলের অ্যাটাক দুর্বল করতে শুধু এই ফ্লেমই কাজে আসতে পারে। এরপর আমরা দেখি কিনু আর ওর বন্ধুরা এভাবেই ধীরে ধীরে সামনে এগোতে থাকে। অনেক কষ্টের পর অবশেষে কিনু লেভেল 21 পর্যন্ত পৌঁছে যায়। সেখানে পৌঁছে সে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়, কিন্তু ঠিক তখনই সেখানে তার উপরে এক ভয়ঙ্কর গ্র্যাভিটেশনাল পুশ পড়তে শুরু করে। চাপটা এতটাই শক্তিশালী ছিল যে কিনুয়ের শরীর মাটিতে ঢুকে যেতে থাকে, এমনকি সে দাঁড়িয়েও থাকতে পারছিল না। কিন্তু তবুও কিনু থামে না, সে হাঁটু গেড়ে ধীরে ধীরে সামনে রোল করতে লাগে। ঠিক তখনই তার পিছনে ব্রাদার ইউচনও এসে পৌঁছায়। সে এই প্রেশার অনুভব করে বলে যে এই প্রেশারটা তো ভীষণ স্ট্রং, এত চাপ তো একটা পুরো গ্যালাক্সিকে ধ্বংস করার জন্য যথেষ্ট। তাই সে কিনুকে বলে, ভাই থেমে যাও। কিন্তু আহত অবস্থায় কিনু ধীরে ধীরে সামনে এগিয়ে যায় এবং বলে, আমাকে যেভাবেই হোক এই স্বর্গের সিঁড়িগুলো চড়তেই হবে, আমি হার মানব না। কিন্তু প্রেশারটা ক্রমে বাড়তে থাকে, এমনকি কিনুয়ের হাত পা সিঁড়ির ভিতরে ঢুকে যেতে শুরু করে। একজন লো লেভেল হ্যাভেনলি গডের এই চাপ সহ্য করার ক্ষমতাই নেই। তবুও আমরা দেখি কিনু নিজের পাওয়ার আনলিশ করে বলে ওঠে, আমি হার মানব না। এরই সাথে কিনুয়ের এনার্জি বুস্ট হয়ে যায়। এখন সে নিজের পায়ে দাঁড়িয়ে ধীরে ধীরে একের পর এক লেভেল পার করতে লাগে। কিছুক্ষণ পর আমরা দেখি কিনু অবশেষে স্বর্গের সিঁড়ির লেভেল 31 পর্যন্ত পৌঁছে যায়। এই সময় পর্যন্ত কিনুয়ের মুখে কয়েকটা আঘাতের দাগ পড়ে গেছে, তার সঙ্গে কিছুটা ইন্টারনাল ইনজুরিও হয়েছে। কিন্তু লেভেল 31-এ পৌঁছেই হঠাৎ সে অনুভব করে এখানে সে হাওয়ায় ভাসছে, মানে এখানে কোনো রকম গ্র্যাভিটিই ছিল না। তাই সামনে এগিয়ে যাওয়া আরও বেশি কঠিন হয়ে যায়। আর এর সাথে আজকের এই পার্ট এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা প্লিজ ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করে একটি কমেন্ট করে দিও। তোমাদের কমেন্ট দেখে ভিডিও করার একটু ভালো মোটিভেশন পাই।